এই তিনটে বাচ্চে শব্দবোধ আমরা দেখেছি প্রথমত। আর দ্বিতীয়ত কর্তৃবাচ্যে কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ হয় কি অর্থ হয় কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ? কৃতি। ঠিক। আমরা দেখেছি যে ধাতুর অর্থ ব্যাপার আর আখ্যাত প্রত্যয়ের অর্থ কৃতি, কিন্তু কিছু কিছু বাক্য আছে যেখানে আখ্যাত প্রত্যয়ের স্বকীয় অর্থকে আমরা গ্রহণ করতে পারি না। যেমন জ্ঞা ধাতু, ক্রি ধাতু, যেগুলো যে ধাতুগুলো সবিষয়ক পদার্থকে উপস্থাপিত করে, সেই ধাতুগুলোর উত্তর যে আখ্যাত প্রত্যয় আছে কর্তৃবাচ্যে, সেই আখ্যাত প্রত্যয়ের অর্থকে আমরা কৃতি হিসেবে ধরতে পারি না, মানে তার স্বকীয়ার্থকে ধরতে পারি না, সেখানে লক্ষ্যার্থের গ্রহণ করতে হয়। এরকম বেশ কয়েকটা উদাহরণ আমরা দেখেছিলাম, যেমন রথ গচ্ছতি, ঘটঃ নশ্যতি, তারপর চৈত্র জানাতি বা আত্মা জানাতি, এইসব উদাহরণ আমরা দেখেছিলাম। সেখানে লক্ষ্যার্থ হিসেবে কোথাও প্রতিযোগিত্বকে, কোথাও আশ্রয়ত্বকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, এইসব লক্ষণাগুলোকে নিরূঢ় লক্ষণা বলে বলা হয়েছিল। আর কর্মবাচ্যে আমরা আখ্যাত প্রত্যয়ের অর্থকে দেখেছিলাম। কর্মবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ কি? কর্মত্ব। কর্মত্ব। আর হ্যাঁ, ভাববাচ্যে আখ্যাত প্রত্যয়ের কি অর্থ? মানে ধাতু অর্থটাই, ধাতু অর্থই যেহেতু ভাব, সেই ধাতু অর্থটাই আখ্যাত প্রত্যয়েরই অর্থ। আখ্যাত প্রত্যয়ের আলাদা করে অর্থ আমরা সেখানে পাই না। এইগুলো এবং প্রত্যেকটা বাচ্চের বাক্য দেখে আমরা শব্দবোধ দেখেছি। ঠিক আছে, আজকে আমরা সেইখান থেকেই আগাবো। আজকে আমরা কি দেখব, যে এই যে বিভক্তিগুলো আছে, প্রত্যেকটা বিভক্তি, তার মধ্যে প্রথমা এবং দ্বিতীয় বিভক্তির অর্থ আমরা বারবার করি, আমাদের বাক্যগুলোর মধ্যে আসছে এবং তাই আমরা দেখেওছি। বাকি যে বিভক্তিগুলো আছে সেইগুলোর অর্থ এবং তার অন্বয়, শব্দবোধে তার অন্বয়, সেটা আমরা আজকে দেখব। এই প্রসঙ্গে বলে রাখি যে এটা তো বোঝাই যাচ্ছে যে ওই বিভক্তিটির কি অর্থ হবে সেটা বোঝার জন্য ওটা কোন সূত্রে বিভক্তি হয়েছে সেটা দেখলেই হবে। এবং সেই যেমন চতুর্থী বিভক্তি সম্প্রদান কারকে হয় ঠিকই, কিন্তু আরো অন্যান্য সূত্রও আছে যে সূত্রগুলোর দ্বারা সম্প্রদান সংজ্ঞা করা হয় এবং তাতে চতুর্থী বিভক্তি হয়, কিন্তু তাতে সেখানে অর্থ কিঞ্চিত ভিন্ন আসে। এগুলো তো প্রত্যেকটা জিনিস একদম সূক্ষ্ম সূক্ষ্ম করে দেখলে বোঝা যায়, কিন্তু জেনারেলি আমরা অর্থগুলো দেখবো, জেনারেলি কি অর্থ হয়, কারক বিভক্তিগুলোকে দেখে তার জেনারেলি কি অর্থ হয় সেটা আমরা দেখবো। আদারওয়াইজ প্রত্যেকটাকে ধরে ধরে দেখতে গেলে সে বহু সময় সাপেক্ষ। আমরা জেনারেল অর্থগুলো বলে দেবো, বাকি সবাই আপনারা নিজেরা নিজেরা বাড়িতে অভ্যাস করবেন অন্যান্য গুলো কি হতে পারে। যাক, প্রথমে আমরা দেখি, আমরা অলরেডি প্রথমা বিভক্তির অর্থকে দেখে রেখেছি। প্রথমা বিভক্তির কি অর্থ হবে? কোনো অর্থ হবে না, মানে অ্যাকচুয়ালি প্রধান অর্থ, এই সংখ্যারূপ যে অর্থগুলো সেগুলো তো অপ্রধান অর্থ, সেগুলো সমস্ত বিভক্তিরই হয়, কিন্তু প্রধান যে অর্থ সেটা হবে না। কারণ কি? কারণ প্রথমা বিভক্তিটা প্রাতিপদিকার্থে হয়, প্রাতিপদিকের যে অর্থ সেই অর্থটাই প্রথমা বিভক্তিরও অর্থ। প্রাতিপদিকের অর্থটা তো প্রাতিপদিকের দ্বারা অলরেডি আমরা পেয়েই যাচ্ছি, তাই প্রথমা বিভক্তির আলাদা করে অর্থ আমরা ধরি না, এটা আমরা আগেই বলেছি। তৃতীয়া বিভক্তির কি অর্থ? দ্বিতীয় বিভক্তি বিধান করার সূত্র কি? অবভিয়াসলি এগুলো কারক বিভক্তির কথা আমরা বলছি। দ্বিতীয়া কিন্তু উপপদেও হয়, কারকেও হয়, তো কারক বিভক্তি গুলোর কথা আমরা বলছি। কারক যে দ্বিতীয় বিভক্তি, সেই দ্বিতীয় বিভক্তি বিধান করার সূত্র কি? কর্মণি দ্বিতীয়া। তো সেই আমরা বলেছিলাম যে এগুলো নৈয়ায়িকরা বলেন যে এগুলো সব ভাবপ্রধান নির্দেশ, তাই এখানে যে দ্বিতীয় বিভক্তি আছে তার অর্থ হবে কি? কর্মত্ব। আর সেই কর্মত্ব মানে ফল, আমরা এর আগে দেখেছি। কিন্তু আমরা একটা অন্য উদাহরণও দেখেছি যেখানে ওই দ্বিতীয় বিভক্তির অর্থটা বিষয়ত্ব করব। আমরা কোথায় করব, এমন কি উদাহরণ দেখা হয়েছিল? রামঃ ঘটম জানাতি, এই ক্ষেত্রে হ্যাঁ, রামঃ ঘটম জানাতি, এই যে জ্ঞা ধাতু আছে, ঘটম জানাতি,
এখানে কি ধাতু আছে? জ্ঞা ধাতু। ঠিক আছে, জ্ঞা ধাতু। জ্ঞা ধাতুর অর্থ কি? জ্ঞান বা জ্ঞান ক্রিয়া। তো ঘট এখানে আছে, ঘট যুক্ত অম। ঘটক প্রাতিপদিকের অর্থ ঘট। অমের অর্থ এখানে আমরা জেনারেলি জানি অমের অর্থ কর্মত্ব। কর্মত্ব, কর্মত্ব মানে ফল। কিন্তু জ্ঞান সে তো কোনো ফল উৎপন্ন করে না। ঘটের মধ্যে কি কোনো ফলকে সে উৎপন্ন করে আমরা দেখতে পাই? দেখতে পাই না। যদিও মীমাংসকরা বলেছেন যে সেখানে জ্ঞাততা নামক একটা ফল উৎপন্ন হয়, কিন্তু নৈয়ায়িকরা এমন বলেন না। ঠিক আছে, তাহলে এখানে অমের অর্থ কি হবে? ফল তো হবে না, বা কর্মত্ব তো হবে না। কি করা যাবে? না বিষয়ত্ব। কারণ জ্ঞানের দিক থেকে ঘটটা কি হয়? জ্ঞানের দিক থেকে ঘটটা হয় বিষয়। স্বাভাবিকভাবে সেখানে বিষয়ত্ব উৎপন্ন হয়। তাহলে ঘটে কি উৎপন্ন হয়? বিষয়ত্ব উৎপন্ন হয়। তাই অমের অর্থ আমরা করতে পারি বিষয়ত্ব। আছে আরেকটা কথা বলে রাখি, এই যে কারক বিভক্তি গুলো না, এগুলো অ্যাকচুয়ালি কি? কারক এবং ক্রিয়া, তাদের মধ্যে সম্বন্ধ। কারক বিভক্তি গুলো অ্যাকচুয়ালি কারক এবং ক্রিয়ার মধ্যে যে সম্বন্ধ সেটা। তাহলে এখানে ঘট এবং জ্ঞানের মধ্যে সম্বন্ধ কি? বিষয় বিষয়ী ভাব সম্বন্ধ। এবং সেটাকে আমরা বিষয়ত্বও বলতে পারি, বিষয়িত্বও বলতে পারি। আমরা এখানে কি লিখবো? অমের অর্থ বিষয়ত্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় বিভক্তির অর্থ পেলাম কি? বিষয়ত্ব। অন্যয়টা কেমন ভাবে হবে? এই অনিন্দিতা নন্দী, আপনি যিনি আছেন আপনি বলুন তো এখানে অন্যয়টা কেমন ভাবে হবে? আচ্ছা, জ্ঞা ধাতুর সাথে তি প্রত্যয়, এই তি প্রত্যয়ের অর্থ কি হবে? আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব, আশ্রয়ত্ব। অনিন্দিতা ম্যাডাম আপনি বলুন তো এখানে কেন কৃতি হলো না? আমরা তি এর অর্থ তো জেনারেলি জানি যে কৃতি। কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ তো হয় কৃতি। এখানে কেন কৃতি হলো না? কারণ এখানে সবিষয়ক পদার্থের নিয়ম আছে যে তার আখ্যাতের অর্থ কৃতি হবে না, লক্ষণার দ্বারা আশ্রয়ত্ব নিতে হবে। এই নিয়মটা কেন করা হয়েছিল? এই নিয়মটা তো এমনি এমনি আসেনি। সেটার কারণটা আমরা বলেছি আগে, তারপরে আমরা নিয়মটাতে এসেছি। এখানে কৃতি করলে অসুবিধা কি ছিল? হ্যাঁ, কৃতি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। কৃতি কারণ জ্ঞান মানে যে এটা তো ঘটে কিছু তো উৎপন্ন হচ্ছে না। না 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 না, এটা নয়। ও কেউ বলতে না, পারবেন কেন? কেন কৃতি করলে কি অসুবিধা হবে? ধাতু অর্থের সাথে আখ্যাত না, চেতন অচেতনের কোনো ব্যাপারই নেই এখানে। আমরা বলছি ঘটম জানাতি রাম ঘটম জানাতি। চেতন পদার্থ তো আছে, কৃত্তি আশ্রয় তো রাম হয়ে যাবে চেতন পদার্থ, কোনো অসুবিধা নেই। এখানে বলা হয়েছিল কি কি আরেকজন কেউ বলছিল কি ধাতু অসুবিধা? অর্থের সাথে আখ্যাত প্রত্যয়ার্থের সম্বন্ধ সবসময় অনুকূলত্ব সম্বন্ধে হয়, না, এমন কিন্তু কোনো এখানে ব্যাপার নেই। ধাতু অর্থের সাথে আখ্যাত প্রত্যয় অর্থে সবসময় অনুকূলত্ব সম্বন্ধে অন্যয়, হ্যাঁ এমন নয়। ধাতু অর্থ হলো ব্যাপার, আখ্যাতার্থ যদি কৃতি হয়, আখ্যাতার্থ যদি কৃতি হয় তাহলে কিন্তু ব্যাপারের সাথে আখ্যাতার্থ কৃতির অন্যয় অনুকূলত্ব হবে। ধাতু অর্থের সাথে আখ্যাতার্থের সবসময় অনুকূলত্ব সম্বন্ধে অন্যয় হয়, কথাটা কিন্তু এমন নয়। কথাটার মধ্যে একটু পার্থক্য আছে। আখ্যাতার্থ যদি কৃতি হয় তখন ধাতু অর্থ ব্যাপারের সহিত, কারণ ধাতু অর্থ ব্যাপার মানে কি? চেষ্টা, তার সহিত আখ্যাতার্থের কৃতির যখন অন্যয় হবে তখন অনুকূলত্ব সম্বন্ধে অন্যয় করতে হবে। এটা আমরা আগে দেখেছি। ঠিক আছে, তার মানে এখানেও তার বাকিটা বাকিটা বল। যদি এখানে কৃতি অর্থ ধরা হয়, জ্ঞানের কখনো জনকৃতি হয় না, জন্য যদি হয়। স্পষ্ট করে বলতে হবে তো পুরো কথাটা। যদি এখানে কৃতি অর্থ আমরা ধরি তাহলে আমাদের যেভাবে সম্বন্ধ করা হয়, তাহলে এখানে জ্ঞানের থেকে যখন কৃতিতে যাব সম্বন্ধ কি করতে হবে? অনুকূলত্ব সম্বন্ধ করতে হবে, তাই তো? হ্যাঁ, অনুকূলত্ব, তাহলে জ্ঞানানুকূল কৃতি এমন হবে। কিন্তু নৈয়ায়িকদের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ততে কি আছে? জ্ঞান জন্য ভবেত ইচ্ছা, ইচ্ছা জন্য কৃতির ভাবে। জ্ঞান থেকে ইচ্ছা জাত হয়, ইচ্ছা থেকে কৃতি জাত হয়। তার মানে জ্ঞানের দিক থেকে কৃতি কি হয়? কার্য হয় না কারণ হয়? কার্য হয়। কার্য হয়, তাই তো? অথচ এই হ্যাঁ, শব্দবোধে জ্ঞানের দিক থেকে কৃতিকে আমরা কারণ বলতে হচ্ছে, তাই এটা ঠিক নয়। নৈয়ায়িকদের যে সিদ্ধান্ত
সেই সিদ্ধান্ত স্বসিদ্ধান্তের হানি ঘটছে, ঠিক আছে, তাই এই অর্থ আমরা করতে পারবো না। মুখার্থ থাকলে এখানে অসুবিধা হচ্ছে, তাই জন্য এখানে তীয়ের লক্ষ্যার্থ করতে হবে। লক্ষ্যার্থ করেছি আমরা আশ্রয়ত্ব, ঠিক আছে, লক্ষ্যার্থ করেছি আমরা আশ্রয়ত্ব। হ্যাঁ অনিন্দিত যদি আপনি বলুন এবারে বাকিটা অন্যয়টা কেমন হবে এখানে। হ্যাঁ স্যার, তাহলে রামের দুটো এ হবে, রাম রাম সু, ওখানে আশ্রয়ত্ব সম্পর্ক হবে। রাম সু রাম, রাম। ঘটের সাথে বিষয়ত্বের সম্পর্ক। আগে প্রকৃতির অর্থগুলোর সাথে প্রত্যয়ের অর্থগুলোর সম্বন্ধ করুন, এটা প্রথম, তারপরে বাকিগুলো জয়েন করুন। হ্যাঁ, ঘটের সাথে বিষয়ত্বের সম্পর্ক হবে। কোন দিক, কোথা থেকে কোন দিকে যাব? ঘট থেকে অমের দিকে যাবে, মানে বিষয়ত্বের দিকে যাবে। হ্যাঁ, ঘট থেকে বিষয়ত্বের দিকে গেলাম, কি সম্বন্ধ হবে? আশ্রিতত্ব। আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব বা বৃত্তিত্ব একই কথা সব, ঠিক আছে, নিষ্ঠত্ব বললাম। তারপরে জ্ঞা ধাতু থেকে আশ্রয়ত্বের দিকে যাবে। জ্ঞা ধাতু থেকে না, জ্ঞা ধাতুর যে অর্থ জ্ঞান, সেখান থেকে আশ্রয়ত্ব। হ্যাঁ, আর নিরূপিতত্ব, নিরূপিতত্ব সম্বন্ধ হবে, ঠিক, নিরূপিতত্ব। তারপরে আশ্রয়ত্ব থেকে রামের দিকে যাবে। হ্যাঁ, আশ্রয়ত্ব থেকে রামের দিকে গেলাম, কি সম্বন্ধ হবে? এটা হবে আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব, ঠিক। এখনো বাকি আছে, এখনো বাকি আছে আরেকটা। হ্যাঁ, এই যে কারক বিভক্তি কর্মতে একটা যাবে। হ্যাঁ, কোনটা কোথায় যাবে? কার অন্যয় কোথায় করব আমরা? ক্রিয়ার সঙ্গে কর্মের অন্যয় করতে হবে, মানে ঘটের, মানে হ্যাঁ জ্ঞানের। জ্ঞান তো এখানে ধাতু অর্থ, ভাব, ব্যাপার, তার সাথে আশ্রয়ত্বের অন্যয় করতে হবে তি মানে এর সাথে। না না না, হলো না তো, এখানে অম বিভক্তির অর্থ আছে বিষয়ত্ব। না বলছি তি আখ্যাত প্রত্যয়ের সঙ্গে অম বিভক্তির করতে হবে। এটা কি ঠিক হলো? আখ্যাত প্রত্যয়ের সাথে অম বিভক্তি, দেখুন অম এখানে যেটা হয়েছে সেটা কারক বিভক্তি তো, তাই না? সেটা একটা কারক। হ্যাঁ, ধাতুতে গিয়ে অন্যয় করতে হবে না, ধাতু অর্থে। বিষয়ত্বের অন্যয় ধাতু অর্থ জ্ঞানে হবে। কোন সম্বন্ধে হবে? কি সম্বন্ধ হবে? জনক না, বিষয়ত্বের জনক ঠিক হয় না, বিষয়ত্বের কি হয়? নিরূপক। নিরূপক, বিষয়ত্বের নিরূপক হয় জ্ঞান, তাহলে সম্বন্ধ কি হবে? বিষয়ত্বের জ্ঞান নিরূপক হয়, নিরূপকত্ব। নিরূপকত্ব। তাহলে এবার পুরো শব্দগোচ্ছা বলুন। ঘট নিরূপিত, ঘটনিষ্ঠ বিষয়ত্ব নিরূপক জ্ঞানম নিরূপিত আশ্রয়ত্ব, আশ্রয়ত্বের আশ্রয়ত্ব। হ্যালো, হ্যাঁ ঠিক যাচ্ছে, বলুন। আশ্রয়ত্বের আশ্রয় হয় রাম। হ্যাঁ, সেটা আর বাংলায় হয়ে গেল কেন? আশ্রয়ত্ব আশ্রয় রাম। হ্যাঁ ঠিক, ঠিক হয়েছে। ঘটনিষ্ঠ বিষয়ত্ব নিরূপক জ্ঞান নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় রাম, ব্যাস হয়ে গেল। তো এইখানে আমরা দেখেছি দ্বিতীয় বিভক্তির যে অর্থ, তাকে আমরা কর্ম বা ফল না ধরে বিষয়ত্ব করবো, ঠিক আছে, এরকম হয়েছে ইন জেনারেলি। হ্যাঁ বলুন। এখানে বিষয়টাই মূল রয়েছে নাকি? এখানে বিষয়টাকেই মূল ধরা, বুঝলাম না। এখানে ঘটের যে সম্বন্ধ, এখানে আশ্রয়ত্বর সাথে ঘটের কি সম্বন্ধ, এই জিনিসটা একটু বললে স্যার ক্লিয়ার হবে স্যার। এই কোন আশ্রয়? এই আশ্রয়ত্বের সাথে, এই যে তীর অর্থ আশ্রয়ত্ব, তার সাথে? হ্যাঁ হ্যাঁ স্যার, এই অংশটুকু তার সাথে তো কোনো অন্যায় করা হয়নি, তার সাথে তো কোনো অন্যায় করা হয়নি ঘটের সাথে। হ্যাঁ স্যার, অন্যায় করা হয়নি এটা স্যার। হ্যাঁ, ঘটের অন্যায় কোথায় হয়েছে? বিষয়ত্বতে হয়েছে। ঘট হলো প্রকৃতি অর্থ, বিষয়ত্ব হলো প্রত্যয়ের অর্থ, তাই তো। ঘটম এই যে পদটা ছিল, সেখানে
অ্যাকচুয়ালি দুটো পদ রয়েছে, ঘট আর অম। অম রয়েছে স্যার। ঘট হলো পদ আর মানে প্রকৃতি, আর অম হলো কি প্রত্যয়। প্রকৃতির যে অর্থ ঘট আর প্রত্যয়ের যে অর্থ বিষয়ত্ব, এদের মধ্যে কার অর্থ প্রধান হয়? প্রত্যয়ের অর্থ। আমরা তো এগুলো আগে একদম প্রথমেই দেখেছি যে প্রকৃতির অর্থ প্রত্যয়ের অর্থে গিয়ে অন্বিত হয়, তাই না? তাই ঘট প্রাতিপদিকের অর্থ যে ঘট, সে প্রত্যয়ের অর্থ যে বিষয়ত্ব সেখানে গিয়ে অন্বিত হলো। এবং কেন নিষ্ঠত্ব সম্বন্ধে অন্বিত হবে? কারণ এখানে যে জ্ঞান নিরূপিত যে বিষয়ত্ব সেটা কোথায় কোথায় আছে? আমরা বলছি ঘটক জ্ঞান, তার মানে ওই জ্ঞানের প্রতি বিষয়টাকে ঘট যে বিষয়, তার মধ্যেই তো বিষয়ত্ব থাকে, তার মানে বিষয়ত্বটা ঘট নিষ্ঠ, তাই জন্য সম্বন্ধটা হলো নিষ্ঠত্বম। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, আশ্রয়ত্বতে কিন্তু অন্বিত হয়নি অর্থটা, আশ্রয়ত্বে অন্বিত হয়নি। আশ্রয়ত্বে তো জ্ঞান থেকে আশ্রয়ত্বের দিকে গেছে। আপনার প্রশ্নটা এটা হতে পারতো যে জ্ঞান থেকে আশ্রয়ত্বে আমরা কেন নিরূপিতত্ব সম্বন্ধে গেলাম। এটা কিন্তু আমরা আগের দিন বা তার আগের ক্লাসে একদম পুরো ভেঙে ভেঙে দেখেছি যে এখানে কেন এটা নিরূপিতত্ব সম্বন্ধ হবে এই আশ্রয়ত্বটা। এখানে কোনো কনফিউশন আছে কি? দেখুন এইখানে কোনো না স্যার, কারো কোনো এখানে কনফিউশন নেই তো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা জেনারেলি তৃতীয়া বিভক্তির অর্থ কি হয় সেটা দেখবো। তৃতীয়া বিভক্তি, দেখুন তারও আমাদের কিছুটা আমরা দেখেছিলাম অলরেডি। তৃতীয়া বিভক্তি কোন সূত্রে হয়, মানে কারক ও তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি জেনারেলি দুটো কারকে হয়। কোন কোন দুটো কারকে? কর্তৃকারক এবং করণ কারক, এই দুই কারকে তৃতীয়া বিভক্তি হয়। কর্তৃকারক এবং করণ কারক। ঠিক আছে, তাহলে তৃতীয়ার অর্থ কি দাঁড়াবে? তৃতীয়ার অর্থ কি দাঁড়াবে? কর্তৃকরণয় তৃতীয়া, এই হলো তৃতীয়া বিধায়ক সূত্র। তাহলে কর্তরি যখন তৃতীয়া হবে তখন তৃতীয়া বিভক্তির অর্থ হবে কি? কর্তৃত্বম। হ্যাঁ, কর্তৃত্বম। কর্তৃত্বম মানে কি? কৃতি। কৃতি, কৃতি। আর করণ কারক এ যখন তৃতীয়া হয় তখন অর্থ কি হবে? করণত্বম, করণত্বম। এই দুটোরই অন্বয় কোথায় করব আমরা শব্দবোধে? এই দুটোরই অন্বয় কোথায় করব শব্দবোধে? কারক বিভক্তি, তো কারক বিভক্তির অন্বয় কোথায় হয়? ক্রিয়া। ক্রিয়াতে। ধাতু অর্থ ক্রিয়াতে অন্বয় করব, তাই না? সহজ কথা তো। ঠিক আছে, তো এই যে কর্তরি তৃতীয়া এর উদাহরণ অলরেডি আমরা দেখেছি। কি 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 উদাহরণ দেখেছি? যে চৈত্রেণ ওদনঃ পচ্যতে, এটা কি আর বলতে হবে? চৈত্রেণ, দেখুন চৈত্রেণ ওদনঃ পচ্যতে, ওদনঃ পচ্যতে, এটা কোন বাচ্চে আছে এই বাক্যটা? কর্ম বাচ্চে আছে। ঠিক, আমরা যদি ভাঙি পদগুলোকে কি পাবো? চৈত্র যুক্ত কোন বিভক্তি? টা। টাপ নয়, টা। আচ্ছা, ওদন, ওদন যুক্ত সু। পচ্যতে পচ, ইয়ক আছে মাঝখানে যেহেতু কর্মবাচ্য, আর ত প্রত্যয়। ঠিক আছে, তাহলে চৈত্র এই প্রাতিপদিক থেকে কোন অর্থ পেলাম? চৈত্র রূপ অর্থকে পেলাম। টা বিভক্তির অর্থ এখানে কি? টা মানে তৃতীয়া, তার অর্থ এখানে কি পাবো আমরা? কর্তৃত্ব। হ্যাঁ, কর্তৃত্ব বা কৃতি। কেন? কারণ চৈত্র হলো এই বাক্যের কর্তা, এই বাক্যের কর্তা হলো চৈত্র না, কর্তা চৈত্র, তো তাতে তৃতীয়া বিভক্তি কেন হয়েছে? কারণ এটা অনুক্ত, কারণ এটা কোনো কিছুর দ্বারা উক্ত হয়নি, তাই অনুক্ত, অনুক্ত কর্তাতে অনুক্ত কর্তাতে তৃতীয়া বিভক্তি হয়। ঠিক আছে, তো সেই তৃতীয়ার অর্থ হবে কর্তৃত্ব বা কৃতি। ব্যাস, কৃতি অর্থ করে দিলাম আমরা এখানে। ওদন রূপ প্রাতিপদিকের অর্থ হবে ওদন। সু এর অর্থ তো একত্ব করতে পারি, নাও করতে পারি, কোনো কোনো যদি একত্ব করি তাহলে একত্বের আশ্রয় বলে করতে হবে, তাহলে একত্ব। আচ্ছা, পজ ধাতুর অর্থ কি? পাক, পাকক ক্রিয়া। ত প্রত্যয়ের অর্থ কি? এখানে এখানে আখ্যাত প্রত্যয়ের অর্থ হবে কি হবে? কর্মত্বম। ঠিক, কর্মত্বম। কর্মত্ব মানে কি? ফল। ফল। এখানে ফলটা কি? পাকক ক্রিয়ার ফল কি? বিক্লিপ্তি। আমরা লিখতেও পারি আর নাও পারি, কোনো অসুবিধা নেই, কর্মত্ব লিখে দিলেও হবে। ব্যাস, এইবারে অন্যয়টা কেমন ভাবে হবে? আমরা প্রত্যেকটা
প্রকৃতির, তার প্রত্যয়ের অর্থের সাথে অন্বয় করে দেব। চৈত্র যে প্রকৃতি আছে তার প্রত্যয়ের অর্থ যে কৃতি, সেখানে অন্বয় করব। কি সম্বন্ধ হবে? আশ্রিতত্ব। ঠিক, যেহেতু চৈত্র হলো কর্তা, তাই তাতে কৃতি থাকে, তাই আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব বা বৃত্তিত্ব বা নিষ্ঠত্ব করতে পারি। আচ্ছা, উদন আর একত্বের মধ্যে কে কোথায় অন্বিত হবে? একত্ব ওদনে উন্নীত হয়। একত্ব ওদনে হ্যাঁ, আশ্রয়ত্ব। একত্ব ওদনে অন্বিত হবে। কোন সম্বন্ধে? আশ্রয়ত্ব সম্বন্ধে। আশ্রয়ত্ব সম্বন্ধে। আচ্ছা, পাক আর কর্মত্বের মধ্যে কে কোথায় অন্বিত হবে? পাক ও পাক ক্রিয়া কর্মে কর্মত্ব অন্বিত পাক হবে। কর্মত্বম নিত্য পাক কর্মত্বে অন্বিত হবে। কোন সম্বন্ধে? জন্যত্ব। জন্যত্বম। জন্যত্বম, এই সম্বন্ধে, জন্যত্ব সম্বন্ধে যায়। এইবার এই বাক্যে প্রধান বিশেষ্য কে হবে? এই যে এই বাক্যের যখন শব্দবোধ আমরা করবো, সেখানে প্রধান বিশেষ্য কে হবে? ওদন ওদন। কর্ম। ওদন। ঠিক, ওদন। ব্যাস, তাহলে আমরা সেইখানে গিয়ে সবার অন্বয় করব। আচ্ছা, এই যে কৃতি, এই কৃতির অন্বয় কোথায় করব আমরা? চৈত্রে একটা বিভক্তির যে অর্থ কৃতি, এই কৃতির অন্বয় কোথায় করব? ওদনে করব, না পাকে করব, না কর্মতে করব, কোথায় করব? পাকে। পাকে। কেন? কারণ ক্রিয়ার সঙ্গে কারণ অন্বিত। ক্রিয়া। হ্যাঁ, কারণ এটা কারক বিভক্তি, তাই ক্রিয়াতে গিয়ে অন্বিত হবে। তো পাকে অন্বিত করলাম, কি হবে? সম্বন্ধ কি হবে? জন্যত্ব। জন্যত্ব, হ্যাঁ, কৃতি জন্যত্ব। কৃতির দ্বারা ক্রিয়া জন্য হয়, তাই সম্বন্ধ হবে জন্যত্বম। ব্যাস, কৃতিজন্য পাক। আচ্ছা, একটাই সম্বন্ধ বাকি রয়েছে, কর্মত্বের। কর্মত্ব অনন্বিত। কর্মত্বের অন্যায় কোথায় করবো আমরা? ওদনে। ওদনে ওদনে। সম্বন্ধ কি হবে? আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব। আশ্রয়ত্বম। আশ্রয়ত্বম। এই জয়শ্রী মুখার্জি, আপনি বলুন তো জয়শ্রী মুখার্জি দি, এখানে এই পুরো শব্দবোধটা কি দাঁড়ালো তাহলে? হ্যাঁ, বলুন, শোনা যাচ্ছে না তো। পূজা, পূজায় শব্দবোধটা কি দাঁড়ালো? পূজা দেবনাথ, কি হলো, বোঝা যাচ্ছে না? এটা তো খুব সহজ জিনিস, পুরোটা তো হয়েই গেছে, শুধু যোগ করে বলে দেওয়া। হ্যাঁ, কেউ একজন বলুন। সঞ্চয়িতা দিয়ে আপনি বলুন তো কি হবে, তাহলে কি দাঁড়ালো পুরো বাক্যটা? আহ, হ্যাঁ স্যার, বলছি এটা কি চৈত্রের দিক থেকে যাব? হ্যাঁ, বুঝতে পারছি না। দেখুন, উদন শেষে থাকবে। এবার আপনি হুম ভাবুন কোথা থেকে শুরু হয়েছে বাক্যটা। চৈত্র থেকে। হ্যাঁ, চৈত্র থেকে শুরু হয়েছে, তাই না? আমরা দেখেছি সবগুলো পরম্পরা সম্বন্ধে অন্বিত হচ্ছে উদনে গিয়ে, তো চৈত্র থেকে শুরু করুন। চৈত্র তো কৃতিতে অন্বিত হচ্ছে আশ্রিতত্ব সম্বন্ধে। হ্যাঁ তাহলে চৈত্রনিষ্ঠ এইভাবে হবে হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চৈত্রনিষ্ঠ, উম তারপর কৃতি গিয়ে পাকে উন্নীত হচ্ছে জন্যত্ব সম্বন্ধে। তাহলে কি এরপর এটাই যাব? হ্যাঁ, চৈত্রনিষ্ঠ পাকজন্য। না, চৈত্রনিষ্ঠ হুম, কৃতি জন্য। কৃতি। চৈত্রনিষ্ঠ কৃতি জন্য। উম আহ, তারপর পাকও আবার কর্মত্বে উন্নীত হচ্ছে। হ্যাঁ তারপর এবার পাকে যাব, তাই তো স্যার? হ্যাঁ, পাক থেকে কর্মত্বে যাব। হ্যাঁ, তাহলে চৈত্রনিষ্ঠ কৃতি জন্য, পাকজন্য, হ্যাঁ কর্মত্ব আশ্রয়, কর্মত্ব আশ্রয়। না, তার আগে তো আরেকটা স্যার আছে, ওদনটা আবার হ্যাঁ, ওই করতে আশ্রয় করতেও পারেন, তাহলে কর্মত্ব আশ্রয় হয়, একত্ব আশ্রয় হয়, ওদনম। একত্ব আশ্রয় ওদন, ওদন হয়। এইটাতে তো মানে অলরেডি তো আমরা শব্দবোধটা বের করেই ফেলেছি, শুধু সম্বন্ধ গুলো থেকে তুয়া গুলোকে বাদ দিয়ে সব পদার্থ গুলোকে জুড়ে দেওয়া, তাহলেই তো হয়ে যাবে। ঠিক আছে, আর আরেকজন বলুন, এই আহ
ও সোমা মান্নাদি, আপনি বলুন তো, সোমাদি নিয়ে আছেন, কি হবে এটা? হ্যাঁ, পুরো বাক্য বলুন। চৈত্রনিষ্ঠ প্রীতির জন্য, পাকজন্য, কর্মত্যাশ্রয়, একত্যাশ্রয় ওদনঃ। হ্যাঁ, ঠিক হয়েছে। বেশ, স্যার আমি তাহলে একটা প্রশ্ন করছি। হ্যাঁ এখানে আপনি তো কর্তৃত্ব ইকুয়াল টু কৃতি বলেছিলেন আগের দিন, হ্যাঁ তো সেক্ষেত্রে কি আর আশ্রিতত্ব আর নিষ্ঠত্বরও অর্থ এক? আমি যদি চৈত্রাশ্রিত কর্তৃত্ব জন্য লিখি ভুল হবে না? না না, এটাও কোনো ভুল হবে না, ঠিক হবে। আমি কোনো ভুল ওটা লিখেছিলাম, ওই জন্য একবার কনফার্ম করে নিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা করণে তৃতীয়ার একটা উদাহরণ আমরা দেখি, যেখানে করণে তৃতীয়া হয়েছে। যেমন ধরুন, চৈত্রঃ পরশুনা বৃক্ষম ছিনত্তি। আচ্ছা, কুঠারেণ, চৈত্রঃ কুঠারেণ বৃক্ষম ছিনত্তি। দেখুন, চৈত্র আছে শেষে, আমরা চৈত্র, যেহেতু চৈত্র প্রথমান্ত পদ উপস্থাপে, তাই আমরা একে শেষে রাখবো, যেহেতু এটা প্রধান বিশেষ্য হবে। তো কুঠারেণ, কুঠারেণ এটাকে ভাঙলে কি পাবো? কুঠার প্লাস টা টা বিভক্তি। বৃক্ষম, বৃক্ষযুক্ত অম, ছিনত্তিকে, ছিনত্তিতে কি আছে, কোন ধাতু? সিদ্ধার্থ। ছিদ ধাতু, ঠিক, ছিদ। আর তার উত্তর কোন প্রত্যয়? টিপ। টি করতে। আর কে? চৈত্র, চৈত্র যুক্ত সু, চৈত্র সু থেকে আমরা চৈত্র পেলাম। আচ্ছা, কুঠার রূপ প্রাতিপদিক থেকে কুঠার অর্থ পাবো। আচ্ছা, একটু আগে আমরা বলেছি টা বিভক্তির কি অর্থ হবে এখানে? করণত্ব। করণত্ব, ঠিক, যেহেতু এটা করণে হয়েছে, তো করণত্ব রূপ অর্থ হবে। টা বিভক্তির অর্থ হবে করণত্ব। করণ কাকে বলে? সাধকতম যা তাই করতে। হ্যাঁ, যেটা সাধকতম, ঠিক, প্রকৃষ্ট ক্রিয়া সিদ্ধিতে যেটা প্রকৃষ্ট উপকারক হয় তাকে করণ বলে। ঠিক, তো এইখানে ছেদন ক্রিয়াতে প্রকৃষ্ট উপকারক হলো কুঠার, তাই কুঠারের করণ কারক হয়েছে, কুঠার করণ কারক, তাতে করণ বিভক্তি হয়েছে, করণ বিভক্তি হলো তৃতীয়া, তো সেই জন্য তৃতীয়ার অর্থ হলো করণত্ব। বৃক্ষ শব্দের অর্থ বৃক্ষ, আর অম বিভক্তির অর্থ কর্মত্ব, আমরা অলরেডি আগে পড়ে নিয়েছি। ছিদ ধাতুর অর্থ ছেদনম বা ছেদন ক্রিয়া, এর অর্থ হবে কৃতি। ব্যাস, এবার দেখুন, অন্যয় করুন, কুঠার যে প্রকৃতির অর্থ, সেখান থেকে আমরা প্রত্যয়ের অর্থেতে যাব, করণত্ব কি সম্বন্ধ হবে, এখানে সম্বন্ধটা কি হবে? বাকিগুলো সব আমরা জানি, আমাদের এইটুকুই খালি এখান থেকে প্রতিপাদ্য বিষয়। কুঠার থেকে করণত্বে কোন সম্বন্ধে যাব? আশ্রিতত্ব। কেন আশ্রিতত্ব? কুঠার করণ, তাতে করণত্ব আছে। ঠিক, কুঠার তো এখানে করণ, অ্যাকচুয়ালি বৃক্ষ ছেদনের প্রতি করণটাকে কুঠার, করণত্ব তার মানে তার মধ্যে রয়েছে, তার মানে করণত্ব হলো এখানে আশ্রিত। আর যখনই আমরা কুঠার থেকে করণত্বের দিকে যাব, সম্বন্ধটাকে লিখবো আশ্রিতত্ব। প্রিয়াঙ্কা, এই এটা সম্বন্ধটা আশ্রিতত্ব আমরা কেন লিখছি, কি কারণে? আমরা একেবারে প্রথমের দিকের পড়া, এই সম্বন্ধটাকে আমরা আশ্রিতত্ব কেন লিখছি? সেই প্রকৃতি প্রত্যয়ের না, অনুকূলের সম্বন্ধ ধর্ম কেন বলে। আসবে? হ্যাঁ, আবার বলো, আবার বলো, অনুকূলের বুঝতে পারলাম না। ধর্ম। অনুকূল না অনুযোগী? হ্যাঁ, অনুযোগী। অনুযোগী, অনুযোগী নিষ্ঠ ধর্মটা সম্বন্ধ হয়, এটা একেবারে প্রথমে বলা হয়েছে। আমরা যেখান থেকে যাচ্ছি সে হলো প্রতিযোগী, যেখানে যাচ্ছি সে হচ্ছে অনুযোগী। অ্যাকচুয়ালি আমরা এটা বোঝার সুবিধার্থে বলছি, অ্যাকচুয়ালি যার সম্বন্ধ সে প্রতিযোগী, যেখানে সম্বন্ধ সে অনুযোগী। প্রতিযোগীর দৃষ্টিতে অনুযোগীর মধ্যে যে ধর্ম থাকে সেটাই হয় সম্বন্ধ। এই কুঠারের দৃষ্টিতে করণত্বের মধ্যে কোন ধর্ম আছে? কুঠারের দৃষ্টিতে করণত্ব হলো আশ্রিত, তাই তার যে আশ্রিত হয় তাতে আশ্রিতত্ব ধর্ম থাকবে, অতএব সম্বন্ধটা হবে আশ্রিতত্ব।
সেই জন্য এখানে আশ্রিতত্ব সম্বন্ধকে আমরা লিখলাম। আমরা বারবার লিখছি কিন্তু ওইটা আমাদের মাথায় থাকছে না অ্যাকচুয়ালি কেন এই সম্বন্ধটাকে, এটা আমরা কেন করছি ওইটাকে মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, আশ্রিতত্বের জায়গায় আমরা কি লিখতে পারি, নিষ্ঠত্ব লিখতে পারি, বৃত্তিত্বও লিখতে পারি। ঠিক আছে, ব্যাস। আচ্ছা, এই করণত্বের অন্বয় কোথায় হবে? ক্রিয়াতে। হ্যাঁ, ছেদন। ছেদন ক্রিয়াতে। ঠিক, ছেদন ক্রিয়াতে। ছেদন ক্রিয়াতে। সম্বন্ধ হবে কি বলুন তো? এখানে সম্বন্ধ হবে নিরূপকত্ব। দেখুন, করণত্ব, করণত্ব মানে কুঠারটা হচ্ছে করণ। করণ তো যে কোনো ক্রিয়ার দৃষ্টিতে হতে পারে, করণ তো যে কোনো ক্রিয়ার দৃষ্টিতে হতে পারে। এটা কুঠার কিসের প্রতি করণ? আমরা যখন এখানে বলছি যে ছেদনের প্রতি, তো ছেদনটা হয়ে গেল ওই করণত্বের, কুঠারের মধ্যে যে করণত্ব আছে তার নিরূপক। অ্যাকচুয়ালি যে কোনো কারকই না, মানে যে কোনো কারকেরই নিরূপক হয় ওই ক্রিয়া। তো করণত্ব, এই যে বিভক্তির অর্থ, সেই বিভক্তির অর্থ করণত্বের নিরূপক হয় ছেদন ক্রিয়া। তাই সম্বন্ধটাকে আমরা লিখবো নিরূপকত্বম। নিরূপকত্বম। আমরা বলি না যে কুঠার ও করণক ছেদন। কুঠার ও করণক ছেদন মানে কি? কুঠার হয়েছে করণ যে ছেদন ক্রিয়ার প্রতি, তার মানে কুঠার মধ্যে যে করণত্ব রয়েছে সেই করণত্বের নিরূপক হয় ওই ছেদন ক্রিয়া। তাই সম্বন্ধটা হবে নিরূপকত্বম। নিরূপকত্বম, তাহলে কুঠারনিষ্ঠ করণত্বের নিরূপক যে ছেদন ক্রিয়া, কুঠারনিষ্ঠ করণত্বের নিরূপক যে ছেদন ক্রিয়া। আচ্ছা, বাকি যেগুলো আছে সেগুলো তো আমরা অলরেডি করে ফেলেছি। যে বৃক্ষের সাথে কর্মত্বের অন্বয় হবে, কোন সম্বন্ধে অন্বয় করব? আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব। তাহলে বৃক্ষনিষ্ঠ, বৃক্ষনিষ্ঠ যে কর্মত্ব, সেই কর্মত্বের অন্বয় কোথায় করব? ছেদন ক্রিয়া। ছেদন ক্রিয়ায়। কি সম্বন্ধ হবে? কি সম্বন্ধ হবে? কর্মত্ব মানে ফল, ছেদন ক্রিয়া, সিদ্ধাতুর অর্থ ছেদন ক্রিয়া। এবার বলুন সম্বন্ধ কি হবে? ফল ক্রিয়ার থেকে জাত হয়, মানে ফলের প্রতি ক্রিয়া হয় জনক, তাহলে সম্বন্ধ কি হবে? জনকত্ব। জনকত্ব সম্বন্ধ। অনেকবার পড়া হয়েছে তাও ভুলে যাচ্ছেন। জনকত্ব সম্বন্ধ। ঠিক আছে, ব্যাস। তাহলে এই ছেদন ক্রিয়া কেমন না, বৃক্ষনিষ্ঠ কর্মত্বের জনক, আর কি কুঠারনিষ্ঠ করণত্বের নিরূপক। ব্যাস। তারপরে আমরা ছেদন থেকে কোথায় যাব? কৃতিতে। কোন সম্বন্ধ হবে? অনুকূলত্ব। অনুকূলত্ব। কৃতি থেকে কোথায় যাব? চৈত্রে। কি সম্বন্ধ হবে? আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব। শকুন্তলা তুমি বলো তো এখানে এই পুরো শব্দবোধটা কি দাঁড়ালো তাহলে? শকুন্তলা, পুরো শব্দবোধটা তাহলে কি দাঁড়ালো? প্রত্যেকটা পদার্থকে তাদের সম্বন্ধগুলোর সাথে যোগ করে দেব, তাহলে শব্দবোধটা দাঁড়িয়ে যাবে। বলো কি হলো? বোঝা যাচ্ছে না? সঙ্গীতা, আপনি বলুন, সঙ্গীতা দিয়ে আপনি বলুন তো কি হবে এটা? যে এখনো কি এটা বুঝতে অসুবিধা হচ্ছে? তো পুরো যে বাক্যটা আমরা লিখছি সেটা কেন লিখছি? তনুশ্রী দি আপনি বলুন তো, তনুশ্রী দিন্দা। কি হলো? আচ্ছা, কেউ একজন বলুন কি হবে? স্যার চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ সঞ্জিত দিদি বলুন। হ্যাঁ স্যার, একটু চেষ্টা করছি। কুঠারনিষ্ঠ করণত্ব নিরূপক। হ্যাঁ, কুঠারনিষ্ঠ করণত্ব নিরূপক। আচ্ছা স্যার, তার আগে তো বৃক্ষটা আছে, তাহলে এটাকে কি আগে ধরতে হবে আমাকে? মানে আমি এই জায়গাটা আমরা আমরা শেষে ছেদনকে রেখে তার আগে ছেদনের যা বিশেষণ আছে সবগুলোকে আগে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে কুঠারনিষ্ঠ করণত্ব নিরূপক, হ্যাঁ, বৃক্ষনিষ্ঠ কর্মত্ব, বৃক্ষনিষ্ঠ কর্মত্ব জনক, হ্যাঁ, ছেদনানুকূল, হ্যাঁ,
কৃত্যাশ্রয়, একত্বাশ্রয়, চৈত্র। ঠিক ঠিক। কুঠারনিষ্ঠ কর্ণত্ব নিরূপক, বৃক্ষনিষ্ঠ কর্মত্ব জনক, ছেদনানুকূল কৃত্যাশ্রয় চৈত্র বা একত্ব আশ্রয় চৈত্র শেষে আমরা রাখতে পারি। ঠিক আছে। আচ্ছা, কারো কি কোনো এই যে আমরা বাক্যটা লিখলাম, দরকার হলে আমি লিখছি একবার, এখনো কি কারো কনফিউশন রয়ে গেছে? অনেকে এই প্রশ্ন করলে উত্তর দিচ্ছে না। আমরা এখান থেকে এই যে আমরা প্রক্রিয়া করে শব্দবোধটা দেখলাম না, এখান থেকে টোটাল যে বাক্যটা দাঁড়াবে, শব্দবোধের যে আকারটা দাঁড়াবে সেটা কি? আমরা এই প্রত্যেকটা পদার্থকে লিখবো আর তাদের মাঝে সম্বন্ধগুলোকে লিখবো। শুধু কি করব, সম্বন্ধগুলো থেকে যে তুয়া প্রত্যয়গুলো আছে ওগুলো তুলে দেবো, দিলেই বাক্যটা দাঁড়িয়ে যাবে। একদম শেষে কাকে রাখবো? যে প্রধান বিশেষ্য তাকে। এই বাক্যে প্রধান বিশেষ্য হবে চৈত্র, তো শেষে আমরা চৈত্রকে রাখবো। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াবে? কুঠার, দেখুন প্রথম ছিল পদার্থ কুঠার, সম্বন্ধ কি ছিল? আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব, আমরা তুয়াটাকে তুলে দেবো, তাহলে কুঠার নিষ্ঠ। কুঠারনিষ্ঠ কি? করণত্ব। তাহলে কুঠারনিষ্ঠ করণত্ব, সেই করণত্বের সাথে কার সম্বন্ধ করেছিলাম? ছেদন ক্রিয়ার। কোন সম্বন্ধে? নিরূপকত্ব। তো আমরা সম্বন্ধটাকে লিখে দিই নিরূপকত্ব, নিরূপক। ঠিক আছে, তাহলে কুঠারনিষ্ঠ করণত্ব নিরূপক। দেখুন এখানে আমাদের ছেদন ক্রিয়াকে লেখার কথা, কিন্তু আমরা লিখবো না, কারণ ছেদন ক্রিয়ার আরো কিছু বিশেষণ আছে। তো এখানে একটা হাইফেন দিয়ে দেবো, হাইফেন দিয়ে আমরা বাকিটা লিখবো। কি ছেদন ক্রিয়া আর কি বিশেষণ আছে? বৃক্ষ কর্মত্ব আছে, তাহলে বৃক্ষ। তারপরে দেখুন আশ্রিতত্ব আছে, আশ্রিতত্ব নিষ্ঠত্ব এক কথা, তাহলে বৃক্ষাশ্রিত কি? কর্মত্ব। বৃক্ষাশ্রিত কর্মত্ব, সেই কর্মত্বের জনক কে? ছেদন্ত। বৃক্ষাশ্রিত কর্মত্ব জনক। এইবার আমরা ছেদন ক্রিয়ার ছেদনটাকে লিখবো। দেখুন ছেদন, তাহলে এই যে ছেদন ক্রিয়া তার বিশেষণ এতক্ষণ পর্যন্ত যা লিখলাম সব ওই ছেদন ক্রিয়ার বিশেষণ। ঠিক আছে, কিরকম ছেদন? কুঠার অনিষ্ট কর্মত্ব নিরূপক, বৃক্ষাশ্রিত কর্মত্ব জনক। এক্সট্রা কোনো কথা নেই এখানে, যা আছে এই গোল জিনিসগুলোর মধ্যে এবং এই অ্যারো গুলোর মধ্যে যা কথা আছে সেইটুকুই এখানে লেখা রয়েছে, এক্সট্রা কোনো কথা নেই। ঠিক আছে, ছেদন। ছেদনের পর কি আছে? অনুকূলত্ব, তো আমরা অনুকূল লিখে দেবো, অনুকূল। ছেদনানুকূল কি? কৃতি। তারপরে আশ্রয়, তো কৃত্যাশ্রয়, কৃত্যাশ্রয় চৈত্র। আমরা একত্ব আশ্রয়কেও লিখতেও পারি, নাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। দেখুন এই যে আমরা বাক্যটা লিখলাম, কুঠারনিষ্ঠ কর্মত্ব নিরূপক, বৃক্ষাশ্রিত কর্মত্ব জনক, ছেদনানুকূল কৃত্যাশ্রয় চৈত্র। এখানে কিন্তু এই যে প্রক্রিয়া আমরা করেছি সেখান থেকে এক্সট্রা কোনো কথা নেই, সেখানে যা লেখা হয়েছিল সেটা শুধু সাজিয়ে এখানে লিখে দেওয়া হয়েছে। এই যে বাক্যটা আমরা লিখলাম, এখানে কারো কি কোনো কনফিউশন আছে? আমি এখনো জিজ্ঞাসা করছি, কারণ আমি অনেকদিন ধরে এই পড়াটা হচ্ছে, বারবার জিজ্ঞাসা করছি, অনেকে উত্তর দিচ্ছেন না। এখনো বলুন, কারো কি কোনো রকম কোনো কনফিউশন আছে যে এটা কেন তৈরি হলো, এটা এরকম? চৈত্র কুঠারেণ বৃক্ষম ছিনত্তি, এই বাক্য থাকলে তার শব্দবোধ হবে এইটা। তার প্রক্রিয়াটা আমরা মাঝখানে দেখলাম এই এই করে হয়, কিন্তু শব্দবোধটা হলো এইটা। এই যে পেলাম, এখানে কারো কোনো কি কোনো কনফিউশন আছে এখন? ঠিক আছে, ধরে নিচ্ছি নেই, তার মানে এরপরে সবাই বলতে পারবেন। ঠিক আছে, এই বাক্যগুলো অ্যাটলিস্ট প্রক্রিয়া হয়ে যাওয়ার পর বাক্যগুলো আপনারা বলতে পারবেন, এটা আমি ধরে নিচ্ছি। ব্যাস, তো তৃতীয়া বিভক্তিটা আমরা দেখলাম, তৃতীয় জেনারেলি তৃতীয়ার যে অর্থ। চতুর্থী বিভক্তি হয় কোন কারকে? সম্প্রদান কারকে। চতুর্থী বিভক্তি হয়, হ্যাঁ বলুন, কেউ কিছু বললেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ 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 স্যার বুঝতে পেরেছি, আমার একটু আসতে একটু লেট হয়ে গেল। বলছি শুধু তৃতীয়টা করালেন তাই তো এখন? হ্যাঁ, তৃতীয়াই করালাম খালি, এবার ঠিক আছে, চতুর্থী। ঠিক, একটু ওপরেরটা নামাবে? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা চতুর্থীর অর্থ দেখব। চতুর্থী কোন কারকে হয়? সম্প্রদান কারক। আমরা এখানে শুধু কারক বিভক্তির অর্থগুলোই দেখছি, তো চতুর্থী হয় সম্প্রদান কারকে। ঠিক আছে, তাহলে আমরা সম্প্রদানত্ব অর্থ লিখতে পারি। চতুর্থী অর্থ সম্প্রদানত্ব। সম্প্রদান মানে কি? যার উদ্দেশ্যে দান করা হয়, যার উদ্দেশ্যে দান করা হয়। সম্প্রদীয়তে অস্মৈ ইতি সম্প্রদান, মানে যার উদ্দেশ্যে দান করা, তার মানে দানের উদ্দেশ্য, দানের উদ্দেশ্য। তাহলে আমরা সম্প্রদানত্বের জায়গায় উদ্দেশ্যত্ব লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে,
তাহলে এমনি জেনারেলি চতুর্থী বিভক্তির অর্থ হবে সম্প্রদানকত্বম বা সম্প্রদানত্বম, ঠিক আছে, সম্প্রদানত্বম। চতুর্থীর অর্থ হবে সম্প্রদানত্বম। যেমন দেখুন একটা বাক্য লিখি আমরা, বিপ্রায় গাম দদাতি চৈত্র। এক্সট্রা কিছু নেই, খালি একটাই জায়গা আছে বিপ্রায়, এখানে সম্প্রদান কারক দিয়ে সম্প্রদান বিভক্তি এখানে আছে। তাহলে দেখুন বিপ্রায়, এটাকে ভাঙলে আমরা কি পাবো? বিপ্রযুক্ত কোন বিভক্তি? এ বিভক্তি, এ। চতুর্থী বিভক্তির প্রথম, চতুর্থীতে প্রথম এক বচনে হয় এ। আচ্ছা, গাম আছে, গাম এটাকে ভাঙলে কি পাবো? গোযুক্ত অম। দদাতিকে ভাঙলে কি পাবো? চৈত্রযুক্ত সু। আচ্ছা, এখানে বিপ্র পদের অর্থ বিপ্র মানে ব্রাহ্মণ। এ বিভক্তির, এ বিভক্তি চতুর্থী বিভক্তি কোন কারকে হয়েছে? এটা প্রদানকারক। তাহলে অর্থ কি হতে পারে? সম্প্রদানত্বম, সম্প্রদানত্বম। বা এর অর্থ আমরা কি লিখতে পারি? একটু আগে বলা হলো, কি অর্থ? উদ্দেশ্যত্বম, যাকে উদ্দেশ্য করে দানটা করা হচ্ছে, তো উদ্দেশ্যত্বম, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, গো পদের অর্থ গরু। অম বিভক্তির অর্থ কি হবে? দেখুন কর্মত্ব মানে কি? কর্মত্ব মানে ফল। দা ধাতুর দ্বারা, দা ধাতুর দ্বারা কোন ফল গরুতে উৎপন্ন হয়? দা ধাতু মানে দা যে ধাতু, তার অর্থ কি? দানক ক্রিয়া, তাই তো? দানক ক্রিয়া মানে ত্যাগ, আর কিছু নয়। তো তার দ্বারা গরুতে কি উৎপন্ন করা হয়? আমরা অনেকবার দেখেছি দানের অর্থ কি, বহুবার পড়া হয়েছে, কি স্বস্বত্ব নিবৃত্তি পূর্বক পরস্বত্ব উৎপাদন। তার মানে গরুতে কি উৎপন্ন হয়? সত্ত্ব উৎপন্ন হয়। বিপ্রকে উদ্দেশ্য করে একটা সত্ত্ব উৎপন্ন করা হয়, কার মধ্যে? গরুর মধ্যে। তার মানে এখানে উৎপদ্যমান যে ফল বা কর্মত্ব, সেটা সমান কি? কর্মত্ব সমান এখানে সত্ত্ব, সত্ত্ব, ঠিক আছে। আচ্ছা, দান হলো। আর তি আখ্যাত প্রত্যয়ের অর্থ কি হবে? তাড়াতাড়ি বলুন, এগুলো খুব তাড়াতাড়ি বলতে হবে। চৈত্র সু, চৈত্র থেকে চৈত্র পেলাম আমরা, ব্যাস। এবারে অন্যয় করতে হবে। কি অন্যয় করব? বিপ্র থেকে উদ্দেশ্যত্বের দিকে যাব। কি করব, মানে কিভাবে অন্যয়টা হবে বিপ্র থেকে উদ্দেশ্যতে? উদ্দেশ্যত্বমেতে, শ্রীতত্ত্ব। হ্যাঁ, আশ্রিতত্ব, ঠিক, আশ্রিতত্ব। কেন? কারণ দেখুন বিপ্র তো নিজেই উদ্দেশ্য। এখানে দান ক্রিয়ার উদ্দেশ্য তো বিপ্র নিজেই। তার মানে যে উদ্দেশ্য, তাতে উদ্দেশ্যত্ব থাকবে। তার মানে বিপ্রের দিক থেকে উদ্দেশ্যত্ব হলো আসলে আশ্রিত, তাই সম্বন্ধ হবে আশ্রিতত্বম, আশ্রিতত্বম। তাহলে বিপ্রাশ্রিত যে উদ্দেশ্যত্ব বা বিপ্রনিষ্ঠ যে উদ্দেশ্যত্ব অথবা সম্প্রদানত্ব, যে কিছু যা কিছু আমরা লিখতে পারি, বিপ্রাশ্রিত উদ্দেশ্যত্ব বা বিপ্রনিষ্ঠ সম্প্রদানত্ব। আচ্ছা, এই সম্প্রদানত্বের বা উদ্দেশ্যত্বের অন্যয় কোথায় যাবে? দানক ক্রিয়াতে যাবে, ঠিক। যেহেতু এটা কারক বিভক্তি, সেই নিরূপকত্ব সম্বন্ধ হবে, ঠিক আছে। কিসের উদ্দেশ্য? দানক ক্রিয়ার উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্যত্বের নিরূপক হবে দানক ক্রিয়া, তাই নিরূপকত্বম সম্বন্ধ হবে। গো আর কর্মত্বের মধ্যে সম্বন্ধ কি হবে? গো আর সত্যের মধ্যে আশ্রিতত্ব। আশ্রিতত্ব, হ্যাঁ, আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব বা বৃত্তিত্ব। এখানে আমরা বৃত্তিত্ব একবারও লেখা হয়নি, বৃত্তিত্বকে লিখি, ঠিক আছে। আচ্ছা, সেই সত্যের থেকে আমরা কোথায় যাব? দানক ক্রিয়া। কি সম্বন্ধ, কি সম্বন্ধ হবে? নিরূপকত্ব। না, নিরূপকত্ব নয়, সত্য উৎপন্ন হচ্ছে। কে উৎপন্ন করছে? জনকত্ব। হ্যাঁ, জনকত্ব। দান ক্রিয়ার দ্বারা তো সত্য উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, তো জনকত্ব। সত্যের জনক যে দানক ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, সেই দানক ক্রিয়ার সাথে কৃতির অন্যয় হবে কোন সম্বন্ধে? অনুকূলত্ব। অনুকূলত্ব। বাকিগুলো তো সমান। কৃতি যাবে চৈত্রে, কোন সম্বন্ধ? আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব, ঠিক।
আশ্রয়ত্ব। ব্যাস, আমরা শব্দবোধটা পুরোটাই পেয়ে গেছি। এইবারে বলুন এই শান্তনু মন্ডল, শান্তনু আপনি যিনি আছেন আপনি বলুন তো কি হবে পুরো বাক্যটা শব্দবোধে। বিপ্রাশ্রিত সম্প্রদান শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। বিপ্রাশ্রিতত্ব সম্প্রদানত্ব নিরূপিত আশ্রিতত্ব হবে, কতবার এক কথা বলা হয়েছে, বিপ্রাশ্রিতত্ব কি হবে? বিপ্রাশ্রিত বিপ্রাশ্রিত হ্যাঁ বিপ্রাশ্রিত। বিপ্রাশ্রিত সম্প্রদানত্ব নিরূপিক নিরূপিকত্ব গো নিরূপকত্ব হবে কি? নিরূপক তোয়াটা হবে না। হ্যাঁ তোয়াটা হবে নিরূপক। নিরূপক হ্যাঁ। গো গো গোবৃত্তি স্বত জনকত্ব জনক দান অনুকূল কৃত্যাশ্রয় চৈত্র। হ্যাঁ হয়েছে। সম্পাদী বলুন তো এটা কি হবে, বলুন একবার, বলা হয়েছে পুরোটা বাক্যটা বলুন। আমি ক্লাসটা তো আগের দিন থেকেই করছি, অতটা ভালো মানে এখন ধরতে পারছি না। আমি বলে দিচ্ছি, একটু আগে তো বললাম কোনো কঠিনতা নেই। এখানে যে এই গোলের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পদার্থ, আর এই অ্যারোর নিচে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে সম্বন্ধ। আমরা প্রত্যেকটা পদার্থকে লিখবো আর তাদের মাঝে সম্বন্ধগুলোকে লিখে দেবো, খালি তুয়াগুলোকে বাদ দিয়ে। ব্যাস, যেমন দেখুন এখানে বিপ্র আছে, এখানে উদ্দেশ্যত্ব আছে, হ্যাঁ মাঝখানে সম্বন্ধ হলো আশ্রিতত্ব, তাহলে তোয়াটাকে তুলে দেবো, তাহলে কি লিখবো? বিপ্রাশ্রিত উদ্দেশ্যত্ব। বিপ্রাশ্রিত উদ্দেশ্য, এভাবেই বাকিটা যাবে। এবার বলুন। বিপ্রাশ্রিত উদ্দেশ্যত্ব গো না, উদ্দেশ্যত্বের পরে কে আছে? উদ্দেশ্যত্বের অন্যয় কার সাথে হয়েছে? নিরূপক। হ্যাঁ উদ্দেশ্যত্বের তো দান ক্রিয়াতে অন্যয় হয়েছে, তাহলে মাঝখানে সম্বন্ধটাকে লিখতে হবে তো, উদ্দেশ্যত্ব নিরূপক। নিরূপক। গো জনকত্ব। না, গো জনকত্ব তো নয়, গো বৃত্তি। হ্যাঁ গো বৃত্তি সত্ত্ব জনক চৈত্রাশ্রয়। না দানটা রয়ে গেল তো, দানানুকূল কৃত্য আশ্রয় চৈত্র। দেখুন যেমন সিকোয়েন্সে আছে, এই প্রক্রিয়াতে যেমন সিকোয়েন্সে আছে ওই একই সিকোয়েন্সে আমরা রাখবো পদার্থগুলোকে এবং সম্বন্ধগুলোকে। যেগুলো গোল সেগুলো পদার্থ, হ্যাঁ সেগুলো পদার্থ, আর যেগুলো অ্যারোর নিচে আছে ওইগুলো সব সম্বন্ধ। যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সটাকে জাস্ট লিখে দেবো আমরা, ঠিক আছে? রিয়া মন্ডল, রিয়া দি আপনি বলতে পারবেন, বলুন তো শব্দবোধটা কি হবে? বিপ্রনিষ্ঠ সম্প্রদানত্ব নিরূপক গো বৃত্তি সত্যজনক দানানুকূল কৃত্যাশ্রয় চৈত্র। ঠিক, বিপ্রাশ্রিত উদ্দেশ্যত্ব নিরূপক গোবৃত্তি সত্ত্বজনক দানানুকূল কৃত্যাশ্রয় চৈত্র। ঠিক আচ্ছা, এইখানে আমরা কেন লিখলাম? আমরা এখানে সম্প্রদানত্বের জায়গায় শুধু সম্প্রদানত্বকেই রেখে দিতে পারতাম, কেন উদ্দেশ্যত্বকেও লিখলাম? কারণ দেখুন সম্প্রদান মানে কি? যাকে দান করা হয়, মানে দা ধাতুর যেটা কর্ম। কিন্তু আমরা দা ধাতুর কর্ম ছাড়া মানে দা ধাতুর যেটা উদ্দেশ্য, দা ধাতুর উদ্দেশ্য ছাড়াও তো অন্যান্য জায়গাতেও আমরা সম্প্রদান পাই, তাই না? অন্যান্য ক্ষেত্রে যেখানে দা ধাতুর প্রয়োগ নেই অথচ সেখানে সম্প্রদান কারক আছে, সেখানে সম্প্রদান মানে অ্যাকচুয়ালি উদ্দেশ্য হয় এরকম। সেটা হচ্ছে গৌণ সম্প্রদান। গৌণ সম্প্রদান এটা হচ্ছে মুখ্য সম্প্রদান, যেখানে দা ধাতুর প্রয়োগ রয়েছে। আর যেখানে দা ধাতুর প্রয়োগ নেই, অন্য ক্রিয়া রয়েছে কিন্তু সেখানে সম্প্রদান রয়েছে, সেটা গৌণ সম্প্রদান। সেক্ষেত্রে আমরা উদ্দেশ্যত্ব এরকম অর্থ করাই ভালো। এরকম যেমন একটা বাক্য, সে বাক্য এই ক্রিয়া তার জন্য আপনারা পড়েছেন, মহি ভুজে জিতাম মহিম নিবেদয়তি বনেচরঃ, এরকম বাক্য পড়েছেন, শ্লোকের আকারে ছিল। জিতাম জিতাম সাপত্নেন নিবেদয়িষ্যতে ইত্যাদি করে ছিল। তো আমরা সেই বাক্যটাকে যদি এরকম ভাবে লিখি, মহি ভুজে জিতাম মহিম নিবেদয়তি
वनेचरः। ঠিক আছে, মহি ভুজে জিতাম মহিম নিবেদয়তি বনেচর, মানে বনেচর নিবেদন করছে, কি নিবেদন করছে? মহি ভুজে, মহিভুক, মহিম ভুনক্তি মহিভুক কে, যে আমাদের যুধিষ্ঠির ছিল, হ্যাঁ যুধিষ্ঠির রাজা, রাজা ছিল এখানে যুধিষ্ঠির, তাকে নিবেদন করছে, কি নিবেদন করছে? জিতাম মহিম, এখানে শপথ নির কথাটা নেই, শপথ নির দ্বারা মানে শত্রুর দ্বারা, দুর্যোধনের দ্বারা জিত হয়েছে যে মহি, তার বিষয়ে নিবেদন করছে, মানে সেই মহির বিষয়ে জানাচ্ছেন। এই বাক্যটার শব্দবোধ করলে কি দাঁড়াবে? দেখুন, একজন বলুন, আমরা পদ মানে প্রত্যেক পদকে ভেঙে ভেঙে তার পদার্থকে আমরা নিয়ে আসবো, একজন বলুন কি হবে? আমি কি ধরবো কাউকে? এই পায়েল গোস্বামী, পায়েল দিয়ে আপনি যিনি আছেন, আপনি বলুন তো কি হবে? আগে পদ মানে প্রত্যেকটা পদকে ভাঙুন, কি কি পদ রয়েছে এখানে? দেবজিৎ দা তুমি বলো তো। পদগুলো বলো। মহিভুজ এ, না মহিভুক, মহিভুক প্লাস ঙে, হ্যাঁ তারপর জিতা অম, জিত যুক্ত অম, মহি প্লাস অম, মহি প্লাস অম, তারপরে ওটা ওটা নিপূর্বক নিপূর্বক হ্যাঁ নিপূর্বক বীজ ধাতু, টিপ, তার উত্তর টিপ প্রত্যয়। এটা যেহেতু চূড়াদিগণীয় ধাতু তাই স্বার্থে রিচ প্রত্যয় হতে পারে। তারপরে বনেচর আছে, বনেচরটা শেষে আমরা রাখবো, বনেচর যুক্ত সু। ঠিক, এইবারে তুমি বলো এখান থেকে প্রকৃতি প্রত্যয়ের অর্থগুলোকে ভাগো, কি হবে? মহিভুজ যেটা ওটাই থাকছে, হ্যাঁ ওটাই থাকবে মহিভুক। চতুর্থী ওটা সম্প্রদানত্ব বা উদ্দেশ্যত্ব। হ্যাঁ এখানে তো সম্প্রদানত্ব না করে উদ্দেশ্যত্ব লেখাই ভালো। দেখুন সম্প্রদান মানে এখানে দা ধাতু আছে কি? কোনো কিছু দখল করা হচ্ছে না, ঠিক আছে, তাই মহিভুক এখানে সেভাবে মানে মুখ্য সম্প্রদান, তাই উদ্দেশ্যত্ব লেখাই ভালো, উদ্দেশ্য। ঠিক আছে, তারপর না সবকটা মানে পদের অর্থ আমরা দেখবো। জিত আছে, জিত, জিত জিতই, হ্যাঁ জিত রয়ে গেল। অম বিভক্তির অর্থ কর্মত্ব। এইবার এখানে একটা কথা বলি যে বিশেষণ বিভক্তির কিন্তু অর্থ হয় না। দুরকম মত আছে ব্যুৎপত্তিবাদে, আমরা সহজ মতটাকে ধরি আগে। বিশেষণ বিভক্তির অর্থ হয় না। নীলো ঘটহ, নীলো ঘটহ, এখানে ঘ এটা ভাঙলে আমরা কি পাবো? নীল যুক্ত সু, ঘট যুক্ত সু। ঠিক আছে, তো আমরা এই সুয়ের অর্থ এখানে পাবো। আচ্ছা এখানে সু ধরলে তো অনেকে বুঝতে পারবে না, যেহেতু সু তো অলরেডি প্রাতিপদিকের অর্থ থেকে চলে আসে। আচ্ছা নীলম ঘটম, নীলম ঘটম আনয়, এই যদি বাক্য থাকে, এখানে নীলটা হলো ঘটের বিশেষণ, সেখানে কি রয়েছে? নীলযুক্ত অম আর ঘটযুক্ত অম। দেখুন এখানে ঘট পদের অর্থ ঘট, অম পদের অর্থ কি? অম পদের অর্থ কি হবে? কর্ম। হ্যাঁ আনয়নের কর্ম, সেটা যে ওই কর্মত্ব। নীল পদের অর্থ, নীল পদের অর্থ কিন্তু এখানে বিশিষ্ট, হ্যাঁ না নীলত্ব নয়, নীল বিশিষ্ট। নীলঘট মানে এখানে নীল পদটা অ্যাকচুয়ালি নীল বিশিষ্ট অর্থে প্রয়োগ হয়েছে। ঠিক আছে, নীল বিশিষ্ট যে ঘট নীল। আর অম পদের যে অর্থ সেটা কি? কিছু নেই, জিরো। কেন না এই অমটা এটা কি? এখানে নীল পদের উত্তর অম কেন হয়েছে? এটা ঘটের বিশেষণ বলে। বিশেষের যে বিভক্তি যে বচন হয় বিশেষণেও সেটাই হয়। তো নীল পদটা যেহেতু ঘটপদের বিশেষণ, তাই জন্যই শুধুমাত্র ওখানে অম বিভক্তিটা হয়েছে, আর কোনো কারণ নেই। ঠিক আছে, সেই জন্য এখানে অম বিভক্তির কোনো অর্থ আমরা ধরবো না, জিরো অর্থ। নীল পদের ডিরেক্টলি অন্যয় হবে কোথায়? ঘটে। নীল পদের
ডিরেক্টলি অন্বয় কোথায় হবে? ঘটে। কোন সম্বন্ধে অন্বয় হবে? একটা নিয়ম আছে, নামার্থয়োঃ অভেদান্বয়ঃ। নামার্থয়োঃ অভেদান্বয়ঃ। দুটো নামার্থের যখন সাক্ষাৎ অন্বয় হয়, দুটো নামার্থের, নামার্থ মানে নাম পদের যে অর্থ, নাম মানে প্রাতিপদিক। তো দুটো প্রাতিপদিক বা নাম পদের যখন অর্থে অন্বয় হয়, তখন কোন সম্বন্ধে অন্বয় হবে? অভেদ সম্বন্ধে বা অভিন্নত্ব সম্বন্ধে। ঠিক আছে, নীল এই পদটা নাম পদ এবং ঘটপদটাও নাম পদ, তাই সেই দুই পদের যে অর্থ, তাদের যখন সাক্ষাৎ অন্বয় হবে, দেখুন মাঝখানে তো কোনো বিভক্তি বা প্রত্যয়ের অর্থের ব্যবধান থাকছে না, তাই তাদের অন্বয়টা সাক্ষাৎ হচ্ছে। তো দুটো নামার্থের যখন সাক্ষাৎ অন্বয় হয়, কোন সম্বন্ধে অন্বয় হয় বলা হলো? অভেদ সম্বন্ধে। তো এখানে ভেদ লিখবো আমরা, অভেদ বা অভিন্নত্ব। অভিন্নত্ব সমান অভেদ, ঠিক আছে, অভিন্নত্ব সমান অভেদ। তাহলে কি হবে? নীলা ভিন্ন ঘট, নীলা ভিন্ন ঘট। ঠিক আছে, তারপরে এখানে নিষ্ঠত্ব, কর্মত্বের জায়গায় নিষ্ঠত্ব। তাহলে নীলা ভিন্ন ঘটনিষ্ঠ কর্মত্ব। আনয়ন থেকে আমরা কি পাবো? আনয়ন, তারপরে কৃতি। নীলা ভিন্ন ঘটনিষ্ঠ কর্মত্ব জনক আনয়নানুকূল কৃতি। এটা আমরা কেন বললাম? শুধু বিশেষণ বিভক্তির অর্থ কি হয় সেটা দেখানোর জন্য। ঠিক আছে, বিশেষণ বিভক্তির কি অর্থ হয়? কোনো অর্থ হয় না, ঠিক আছে, জিরো। তাহলে এইখানে দেখুন জিত যুক্ত অম আছে, এখানে অম বিভক্তিটা কেন হয়েছে? কারণ এটা জিত, এটা মহির বিশেষণ। ঠিক আছে, কিরকম মহি? না যেটা জিত হয়েছে, তাই বিশেষণে যে অম বিভক্তি রয়েছে তার কি অর্থ পাবো আমরা? কোনো অর্থ নেই। কোনো অর্থই হবে না। হ্যাঁ, মহি যে পদ রয়েছে তার অর্থ কি? মহি। মহি মানে কি? পৃথিবী। হ্যাঁ, পৃথিবী। এইখানে অম বিভক্তির অর্থ কি হবে? কর্মত্ব। আচ্ছা, কর্মত্ব এখন আমরা লিখি, পরে দেখি কি অর্মত্ব হয় কিনা। আচ্ছা, নিপূর্বক বিধাতুর অর্থ নিবেদন। নিবেদন মানে কি? নিবেদন মানে কি? জানানো। দেখুন, জানানো মানে কি? জ্ঞান করানো। মানে এটা সবিষয়ক ধাতু কিনা? এটা সবিষয়ক। যে এখানে যে ধাতুটা যে পদার্থকে উপস্থাপিত করছে, এটা সবিষয়ক, জ্ঞাপন করা। আচ্ছা, জ্ঞানের দ্বারা কোন মানে যে কোনো ফল উৎপন্ন হয় কি? জ্ঞানের দ্বারা অ্যাকচুয়ালি আমরা পাই বিষয়ত্বকে। তাই কর্মত্বের জায়গায় আমরা কি লিখবো? এখানে মহি যে মানে কর্মকারক হয়েছে, সেই কর্মত্বের অর্থ অ্যাকচুয়ালি কি? বিষয়ত্ব। বিষয়। বিষয়ত্ব, ঠিক, বিষয়ত্ব। আচ্ছা, তি এর অর্থ কি হবে? এখানে কিন্তু কৃতি হবে, এখানে না, এখানে হবে। দেখুন, নিবেদন করা, অ্যাকচুয়ালি নিপূর্বক বিধাতুর যে অর্থ সেটা নিবেদন করা। ঠিক আছে, নিবেদন করা এই অর্থে, কিন্তু সেটা মানে কেবল জ্ঞান এরকমই আমরা রেখে দেবো এরকম নয়। অথবা যদি কেউ নিবেদনটাকে চেষ্টা রূপে না ধরে কৃতি রূপে ধরে, সেক্ষেত্রে আশ্রয়ত্ব হতে পারে। কিন্তু এটা নিবেদন যেটা, এটা একটা ক্রিয়া, এটা একটা চেষ্টা বা এটা একটা ব্যাপার। ঠিক আছে, তাই এখানে কৃতিরূপী অর্থ আমরা কৃতি অর্থই রাখবো। ঠিক আছে, তো এটা কৃতি। আর বনেচর সু থেকে আমরা অর্থ পাবো বনেচর। ব্যাস, এইবারে অন্বয় করুন। মহিভুক থেকে উদ্দেশ্যত্বের দিকে যাব, কি সম্বন্ধ হবে? আশ্রিতত্ব। আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব। ঠিক আছে, আচ্ছা, এর অন্বয়, এই উদ্দেশ্যত্বের অন্বয় কোথায় হবে? ক্রিয়াতে হবে। ঠিক আছে, সেটা আমরা পরে দেখছি। আচ্ছা, এই জিত আর এখানে এর তো কোনো বিভক্তির অর্থই নেই, তাই এখানে অন্বয় করবো না আমরা। আচ্ছা, মহি এর অন্বয় কোথায় হবে? বিষয়ত্বে। কি সম্বন্ধ হবে? হ্যাঁ, আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব। মহিনিষ্ঠ যে বিষয়ত্ব। নিবেদনের অন্বয় হবে কোথায়? কৃতি। কোন সম্বন্ধ? অনুকূলত্ব। অনুকূলত্ব। ঠিক আছে, প্রত্যেকটা প্রকৃতি তাদের প্রত্যয়ের অর্থের সাথে অন্বয় হয়ে গেছে। এবার দেখুন, এখানে প্রত্যয়ের অর্থগুলোকে এবার আমরা যোগ করব। উদ্দেশ্যত্ব যে আছে তার অন্বয় কোথায় হবে? মহিভুক নিষ্ঠ যে উদ্দেশ্যত্ব, সেটার অন্বয় কোথায় হবে? নিবেদনে। নিবেদনে। নিবেদনে অন্বয়। কোন সম্বন্ধ? আমরা আগেই দেখেছি,
নিরূপকত্ব। ঠিক, নিরূপকত্ব সম্বন্ধ। তাহলে মহিভুক নিষ্ঠ যে উদ্দেশ্যত্ব তার নিরূপক হলো নিবেদন। ঠিক আছে, মানে কোন ক্রিয়ার দিক থেকে শব্দটার অর্থ কি? যিনি মহি মানে পৃথিবী, হ্যাঁ। ভুক এটাতেই ভুনক্তি থেকে এসেছে। ঠিক আছে, মানে পৃথিবীকে যিনি পালন করেন, কে? রাজা। পৃথিবীকে যিনি পালন করেন সে রাজা, মহিভুক মানে রাজা। আচ্ছা, জিত এর মাঝখানে কোনো বিভক্তির ব্যবধান নেই, ডিরেক্টলি অন্যয় হবে কোথায়? মহিতে। সম্বন্ধ কি হবে? অভেদ অভেদ। সম্বন্ধ। কেন? নামাক্ষতেও ওই অভেদান নামার্থ, ভবেৎ। দুটোই নামার্থ, তাই অভেদ সম্বন্ধে অন্যয় হবে। ব্যাস, তাহলে অভেদ বা অভিন্নত্ব আমরা অর্থ করব, অভিন্নত্ব। আচ্ছা, এই বিষয়ত্বের অন্যয় কোথায় হবে? মহিনিষ্ঠ যে বিষয়ত্ব তার অন্যয় কোথায় হবে? নিবেদন। নিবেদনে। হ্যাঁ, কোন সম্বন্ধ? জনপদ। না, জনপদ। না, নিরূপকত্ব। নিরূপক। হ্যাঁ, নিরূপকত্ব। আচ্ছা, এই কৃতির অন্যয় কোথায় হবে? বনে চড়ে। বনে চড়ে। এখানটা একটু তো একদম ইয়ে হয়ে গেছে, বুঝে নিন। বনে চড়ে হবে। কোন সম্বন্ধ? আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব। ব্যাস, এইবারে অর্থটা, এবার পুরো বাক্যটা বলুন কি হলো? ময়ীভুজ নিষ্ঠ উদ্দেশ্যাত্ম নিরূপক। হ্যাঁ, জিতা ভেদ ভেদ নয়, ভিন্ন। মহিনিষ্ঠ। যেটা ভিন্ন। হ্যাঁ, জিতা ভিন্ন। জিতা ভিন্ন মহিনিষ্ঠ বিষয়ত্ব নিরূপক। বিষয়ত্ব নিরূপক। তারপর নিবেদনানুকূল। হ্যাঁ, নিবেদনানুকূল কৃত্যাশ্রয় একত্রাশ্রয় বনাচরণ। হ্যাঁ, ঠিক হয়েছে। আর আর কি রাজশ্রী কি হবে পুরো বাক্যটা লিখলে? রাজশ্রী দাস। মহিভুক উদ্দেশ্যত্ব তারপর জিতা অভিন্ন মহি নিষ্ঠ বিষয়ত্ব। আর বিষয়ত্ব থেকে বিষয়ত্ব থেকে নিবেদনে গেছি আমরা নিরূপকত্ব সম্বন্ধে। এবার বলো। বিষয়ত্ব নিরূপক নিবেদন। হ্যাঁ, তারপর নিবেদন থেকে কৃতিতে গেছি কোন সম্বন্ধে? নিবেদন থেকে কৃতিতে গেছি অনুকূলত্ব সম্বন্ধে। তাহলে নিবেদনানুকূল কৃতি। আচ্ছা, নিবেদনানুকূল কৃতি। কৃতি আশ্রয় বনেচর। ঠিক, কৃতি আশ্রয় বনেচর। তাহলে মহিভুক নিষ্ঠ উদ্দেশ্যত্ব নিরূপক জিতাভিন্ন মহিনিষ্ঠ কর্ম বিষয়ত্ব নিরূপক নিবেদনানুকূল কৃত্যাশ্রয় বনেচর। এইরকম শব্দবোধ আমরা এখান থেকে পেলাম। এইখানে যে সম্প্রদান, এই যে এটা সম্প্রদান বিভক্তি বা চতুর্থী বিভক্তি। এই সম্প্রদান কিন্তু মুখ্য সম্প্রদান নয়, এটা গৌণ সম্প্রদান। ঠিক আছে, তাই এখানে আমরা উদ্দেশ্যত্ব এরকম অর্থ করেছি। ব্যাস, বোঝা গেল কিনা সবার? কারো কোনো কনফিউশন নেই তো? প্রশ্ন আছে কারো কোনো? ব্যাস, তাহলে আমরা আরেকবার বলুন না একটু শব্দবোধটা আরেকবার বলুন। কোনটা? শব্দবোধটা? এটা তো জাস্ট এগুলোকে যোগ করে দিলেই হলো। মানে প্রক্রিয়াতে অসুবিধা হচ্ছে নাকি লাইনটা লিখতে? হ্যাঁ, লাইনটা লিখতে। ব্যাস, এই পদার্থ আর সম্বন্ধগুলোকে যোগ করে দিন না, তাহলেই তো হলো। প্রথম পদার্থ আছে মহিভুক, আর সম্বন্ধ আছে আশ্রিতত্ব। আশ্রিতত্বের জায়গায় নিষ্ঠত্বও লিখতে পারি আমরা। তো মহিভুক নিষ্ঠ উদ্দেশ্যত্ব হলো। উদ্দেশ্যত্ব থেকে কোথায় গেছি আমরা? নিবেদনে। কোন সম্বন্ধে? নিরূপকত্ব। তাহলে নিরূপক এটা লিখবো, মহিভুক নিষ্ঠ উদ্দেশ্যত্ব নিরূপক। তারপরে নিবেদন লেখার কথা, কিন্তু নিবেদনের আরো কিছু বিশেষণ রয়েছে, তো সবটা লিখে তারপরে নিবেদনকে আমরা লিখবো। আর কি বিশেষণ রয়েছে দেখুন? জিত, জিতা ভিন্ন মহি। সম্বন্ধটাকে তুলে দিন তাহলেই হবে। জিতা ভিন্ন মহি,
জিতাভিন্ন মহি, নিষ্ঠত্ব আছে তাহলে নিষ্ঠ, জিতাভিন্ন মহি নিষ্ঠ বিষয়ত্ব, জিতাভিন্ন মহি নিষ্ঠ বিষয়ত্ব। তারপরে সম্বন্ধ কি আছে? নিরূপকত্ব, শুধু নিরূপক লিখুন। তাহলে জিতাভিন্ন মহি নিষ্ঠ বিষয়ত্ব নিরূপক। তারপরে নিবেদন, নিবেদন পর্যন্ত আমরা চলে এলাম। তাহলে নিবেদনের পরে কি আছে? অনুকূলত্ব আছে সম্বন্ধটা, তাহলে কি লিখবো? অনুকূল, নিবেদনানুকূল কি কৃতি, তাহলে নিবেদনানুকূল কৃতি। তারপরে আশ্রয়ত্ব সম্বন্ধ আছে, কেবল আশ্রয়কে লিখবো, তাহলে কৃত্যাশ্রয়, শেষে কাকে রাখবো? বনেচরহ কে। ব্যাস, বোঝা গেল কি? হ্যাঁ স্যার বোঝা যায়। এই যে বাক্যটা যদি প্রক্রিয়াটা করে ফেলা যায় না, বাক্যটা লিখতে কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ যে প্রক্রিয়াতে ওটা করা হয়েছে শুধু সেইগুলোকে পুট করে দেওয়া, আর কিচ্ছু না, শুধু সেই অর্থগুলোকে এবং সেই সম্বন্ধগুলোকে পুট করে দেওয়া, সম্বন্ধগুলো থেকে তুয়াগুলোকে তুলে যাবে, যে সিকোয়েন্স আমরা করেছি সেই সিকোয়েন্সটাকে লিখে দেওয়া, ব্যাস। তো এইখানে আমরা নতুন একটা জিনিস দেখলাম কি, যে এখানে বিশেষণ বিভক্তির অর্থ দেখলাম। বিশেষণ বিভক্তির অর্থ হয় না, আর জেনারেলি বিশেষণের সাথে বিশেষ্যের কোন সম্বন্ধে অন্বয় হয়? অভেদ সম্বন্ধে অন্বয় হয়। এই আমাদের যে ব্যুৎপত্তিবাদ বই আছে সেখানে প্রথমেই কিন্তু অভেদান্বয়ের বিচার রয়েছে, 90 প্রায় 100 পাতা দূরে অভেদান্বয়েরই বিচার রয়েছে, ঠিক আছে। যাই হোক, তো ঠিক আছে। তো এরপরে আমরা পঞ্চমী বিভক্তি অর্থ দেখি। দেখুন, এই চতুর্থী বিভক্তি কিন্তু চতুর্থী সম্প্রদানে হলো ঠিকই, এই সম্প্রদান কেবলমাত্র দাধাতুর ক্ষেত্রেই হয় না, আরো অনেক সূত্র আছে, ঠিক আছে, আরো অনেক সূত্র আছে, সেই সূত্রগুলোর অর্থগুলোকে খুঁজে খুঁজে সেই জায়গায় সেরকম অর্থ বের করতে হবে চতুর্থী। এখন এইগুলো কিন্তু বুদ্ধিকল্পীয়, মানে যেমন বোধ হয় অ্যাকচুয়ালি ওই বাক্যটা থেকে যেমন বোধ হয় সেই রকম অর্থই কিন্তু ওখানে লিখতে হবে। শব্দবোধ মানে কি? একটা শব্দ, একটা বাক্য শুনে যে ধরনের বোধ আমাদের হয় সেই বোধটাই হবে। আমাদের প্রক্রিয়াটা শুধুমাত্র দেখানো হচ্ছে যে এই প্রক্রিয়াতে হয়, ওই প্রক্রিয়াতে কি অর্থ আমরা করব সেটা কিন্তু আমাদের বোধের উপর, আমাদের জ্ঞানের উপর নির্ভর করছে, আমরা কিরকম ব্যবহারটা করি, ঠিক আছে। তার জন্য কারক প্রকরণটাকে কিন্তু খুব ভালো করে পড়ে রাখা দরকার, এবং ওই সূত্রগুলোর বিষয়ে নৈয়ায়িকরা কি বলে সেটাও জেনে রাখা দরকার, তাহলে ন্যায়সম্মত শব্দবোধটা করা আরো সহজ হয়, ঠিক আছে। তো আমরা আরেকটা দেখি, পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি কোন কারকে হয়? অপাদান কারক। অপাদানটা অ্যাকচুয়ালি কি? অপাদান মানে কি? অবধি, তাই না? ধ্রুবম অপায়ে অপাদানম, অপায়ে, অপায় মানে বিশ্লেষ মানে বিভাগ, সেখানে যেটা ধ্রুব মানে কি? অবধিভূত, যেটা অবধিভূত তারই অপাদান সংজ্ঞা হয়। তার মানে পঞ্চমী বিভক্তি যদি আমরা অপাদানত্ব অর্থ করি, সেই অপাদানত্ব ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? অবধিত্ব। অবধি ইজ ইকুয়াল টু অপাদান হয় বিশ্লেষের সাধ্যে, তাহলে অপাদানত্ব মানে অবধিত্ব, অপাদানত্ব ইজ ইকুয়াল টু অবধিত্ব, ব্যাস এইটুকুই। ব্যুৎপত্তিবাদে আছে যে বৃক্ষাৎ পর্ণম পদ্ধতি ইত্যাদি স্থলে পঞ্চম্যাহ প্রকৃত্যর্থস্য বৃক্ষাদেহে পতনাদি ক্রিয়া অপাদানত্বম প্রত্যায়তে, মানে পঞ্চমী বিভক্তির অর্থ হলো অপাদানত্ব। যেমন একটা বাক্য দেখি আমরা, বৃক্ষাৎ পত্রম পততি, বৃক্ষাৎ পত্রম পততি। দেখুন, ভাঙুন, বৃক্ষ যুক্ত কি প্রত্যয় আছে এখানে? আবার বলুন, কি প্রত্যয়? ওয়াস না ওয়াসি? ওয়াসি। পঞ্চমীতে ওয়াসি হয়, ওয়াসটা ষষ্ঠীতে হয়, ঠিক আছে, ওয়াসি। আচ্ছা, তারপরে এই বাক্যে প্রথমা বিভক্তি অন্ত পদ কোনটা? পত্রম। পত্রম, তো তাকে আমরা শেষে রাখবো। যে পততি আছে, পথ যুক্ত কি? শেষে পত্র যুক্ত অম। এবার দেখুন, বৃক্ষ শব্দের অর্থ কি? বৃক্ষ। পত্র যুক্ত সু হবে না? ও সরি, ভুল করে লিখেছি আমরা, ঠিক, সু। এখানে তো প্রথমা বিভক্তি, পত্র যুক্ত সু। ওয়াসি বিভক্তির অর্থ কি হবে এখানে? পঞ্চমী। পঞ্চমীর অর্থ কি করব আমরা? অপাদানত্ব করতে পারি, অবধিত্ব করতে পারি, অবধিত্তম। এই পতন ক্রিয়ার অবধিকে, পতন ক্রিয়াতে অবধিকে বৃক্ষ। হ্যাঁ, অবধি মানে যেখান থেকে বিভাগটা হচ্ছে। একটা সেখানে ছিল যে
ওই ক্রিয়ার আশ্রয় হয় না, কিন্তু ক্রিয়াজন্য বিভাগের আশ্রয় হয়। ধাতু অর্থের অনাশ্রয় হয়, কিন্তু ধাতু অর্থ জন্য যে বিভাগ তার আশ্রয় হয়, তাকে আমরা অবধি বলবো এখানে। যাক, তো পথ এই ধাতুর অর্থ কি? পতন ক্রিয়া। পতন পতন ক্রিয়া সমান কি? বিভাগ পূর্বক অধঃ সংযোগ। বিভাগ পূর্বক যে অধঃ সংযোগ তাকেই তো পতন ক্রিয়া বলে, বা বিভাগ পূর্বক অধঃ সংযোগের অনুকূল যে ক্রিয়া তাকেই আমরা পতন ক্রিয়া বলবো। ঠিক আছে, তো দেখবেন অনেক, আমরা এখানে কিন্তু কোথাও সেই অর্থগুলোকে বলিনি, কিন্তু অনেক জায়গাতে এইভাবে লেখা থাকে যে পাক মানে কি না বিকৃতি অনুকূল ক্রিয়া। পজ ধাতুর অর্থ পাক লিখেছি আমরা বারবারই, কিন্তু সেই পাক ইজ ইকুয়াল টু বিকৃতি অনুকূল ক্রিয়া। তেমনি এই যে দান লিখলাম এর আগে, দান ধাতুর অর্থ লিখলাম দান আমরা লিখেছি, কিন্তু অনেক জায়গায় লেখা থাকবে কি যে পরসত্ব উৎপাদনানুকূল ক্রিয়া, এরকম লেখা থাকে। মানে পদ ধাতুর অর্থ অনেক জায়গায় লেখা থাকতে পারে যে বিভাগ পূর্বক অধঃসংযোগ অনুকূল ক্রিয়া, আমরা সেটাকে জাস্ট পতন ক্রিয়া বলে লিখে দিচ্ছি, পতন ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এখানে তি এর অর্থ কি হবে? তি এর অর্থ কি হবে? কৃতি। আচ্ছা আমরা কৃতি দিয়ে দেখি। কৃতি প্রথমে সক্রিয়ার্থ কৃতি। আচ্ছা পত্র সু, এর অর্থ কি? পত্রম বা পর্ণম। ঠিক আছে, এবার দেখুন বৃক্ষ থেকে অবধি থেকে আমরা যাব, কি সম্বন্ধ হবে? কে অবধি? বৃক্ষ অবধি, তার মানে তার মধ্যে অবধিত্ব আছে, তাহলে আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব। নিষ্ঠত্ব তাহলে বৃক্ষনিষ্ঠ অবধিত্ব। ঠিক আছে, আচ্ছা এই পতনের থেকে কৃতির দিকে আমরা যাব, কোন সম্বন্ধ হবে? অনুকূলত্ব। অনুকূলত্ব সম্বন্ধ। অনুকূলত্ব। আচ্ছা এই অবধিত্বের অন্বয় কোথায় হবে? পতন ক্রিয়াতে। এদের কারক বিভূতি দেয়, পতন ক্রিয়াতে অন্বয় হবে। কি সম্বন্ধ হবে? নিরূপকত্ব। নিরূপকত্ব, তাহলে বৃক্ষনিষ্ঠ অবধিত্বের নিরূপক যে পতন ক্রিয়া, বৃক্ষনিষ্ঠ অবধিত্বের নিরূপক যে পতন ক্রিয়া, তদনুকূল কৃতি, সেই কৃতির আশ্রয় হবে পত্র। মানে সম্বন্ধ করতে গেলে আশ্রয় তো সম্বন্ধ করতে হবে, কিন্তু কিন্তু কৃতি কোথায় থাকে? চেতনে না অচেতনে? পত্র চেতন না অচেতন? কৃতি অন্যায় হবে সেখানে আশ্রয়ত্ব সম্বন্ধে? না, হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা আগে বলেছি কি করতে হবে, লক্ষণা গ্রহণ করতে হবে, লক্ষণালভ্য অর্থ করতে হবে। আমরা তি থেকে লক্ষণা করব। কি অর্থ হবে লক্ষণার দ্বারা? কি অর্থ করব? আশ্রয়ত্বম। আশ্রয়ত্বম, তাহলে পতনের থেকে আমরা আশ্রয়ত্বের দিকে আসবো, কি সম্বন্ধ হবে? নিরূপকত্ব। নিরূপকত্ব। পতন নিরূপকত্ব হবে, নিরূপিতত্ব। নিরূপিতত্ব। প্রিয়াঙ্কা এখনো কনফিউশন এখানে, এটা কেন নিরূপকত্ব হবে না? নিরূপকত্ব কেন হবে না? নিরূপিতত্ব কেন হবে? আমরা বলেছিলাম তো আগে, এই যে আশ্রয়ত্ব এটা ধর্ম, আর পতন ক্রিয়া সেটা ধর্মী এটার দিক থেকে। তো সেই পতন ধর্ম এবং ধর্মীর মধ্যে যখন নিরূপক নিরূপক ভাব সম্বন্ধে অন্যায় হয়, তখন ধর্মী কিন্তু নিরূপক হয়। ঠিক আছে, ধর্ম যেটা সেটা নিরূপিত হয়। তো নিরূপিতত্ব সম্বন্ধ, নিরূপিত। ঠিক আছে, আচ্ছা পতন ক্রিয়া তার আশ্রয় কে হয়? পত্র। কেন দেখি আমরা এখানে যে দেখেছিলাম না, দেখো পতন আর পত্র, পতন ক্রিয়া হলো কি আশ্রিত, পত্র হলো আশ্রয়। যে আশ্রিত তার মধ্যে আশ্রিতত্ব থাকে, তাই তো? আশ্রিতত্ব। পত্র যেহেতু আশ্রয়, তাই তার মধ্যে আশ্রয়ত্ব আছে। এই আশ্রয়ত্ব আর আশ্রিতত্বের পরস্পর নিরূপ্য নিরূপক ভাব থাকে। এই আশ্রয়ত্ব আর আশ্রিতত্বের পরস্পর নিরূপ্য নিরূপক ভাব থাকে। কিন্তু যদি বলি এই আশ্রয়ত্বের সাথে এই পতন ক্রিয়া সম্বন্ধ কি, তাহলে পতন ক্রিয়া সবসময় হবে নিরূপক, আশ্রয়ত্ব হবে নিরূপিত। তাহলে পতনের দিক থেকে যখন আশ্রয়ত্বের দিকে আসবো, সম্বন্ধ কি হবে প্রিয়াঙ্কা? আর একবার বলবে?
এই আশ্রিতত্ব আর এই আশ্রয়ত্ব এদের মধ্যে যখন সম্বন্ধ হবে তখন পরস্পর নিরূপ্য নিরূপক ভাব, মানে এই আশ্রিতত্বের দ্বারা আশ্রয়ত্ব নিরূপিত হয় অথবা আশ্রয়ত্বের দ্বারা আশ্রিতত্ব নিরূপিত হয়, এটা আলাদা জিনিস। কিন্তু যখন আমরা পতনের দিক থেকে আশ্রয়ত্বের দিকে যাব, দেখো এখানে এগুলো হলো ধর্মী, পতন, পত্র এগুলো ধর্মী, আর এগুলো হলো ধর্ম। আশ্রিতত্ব, আশ্রয়ত্ব এগুলো হলো ধর্ম। আমরা আগে বলেছিলাম যে যখন ধর্মীর থেকে ধর্মের দিকে যাব তখন ধর্ম সবসময় নিরূপিত হবে আর ধর্মী নিরূপক হবে, তাই না? তাহলে পতন ক্রিয়ার থেকে আশ্রয়ত্বের দিকে যখন আমরা যাব তখন সম্বন্ধটা কি দাঁড়াবে? নিরূপিতত্ব। নিরূপিতত্ব, নিরূপিতত্ব। এইটা ভুললে চলবে না, এটা ভুলে গেছিল তাই ওখানে ভুল বললে। নিরূপিত, তাহলে পতন ও নিরূপিত আশ্রয়ত্ব। আর এই আশ্রয়ত্ব থেকে যখন পত্রের দিকে যাব কি সম্বন্ধ হবে? নিরূপকত্ব। শিওর? আশ্রয়ত্ব। কি করে নিরূপকত্ব হবে? এই আশ্রয়ত্ব কোথায় আছে? পত্রতে আশ্রয়ত্ব হবে। আশ্রয়ত্বের আশ্রয় হয় পত্র, ব্যাস। তাহলে পতন ও নিরূপিত যে আশ্রয়ত্ব, সেই আশ্রয়ত্বের অন্যায় কোথায় করবো? পত্রে। কোন সম্বন্ধে? আশ্রয়ত্ব। ব্যাস, এইবারে পুরো শব্দবোধটা বলুন। কেউ একজন বলুন শব্দবোধটা, বিউটি দিয়ে আপনি বলুন এই শব্দবোধটা কি হবে পুরো বাক্যটা? স্যার বৃক্ষনিষ্ঠ অবধিতত্ব অবধিতত্ব নয়, ওটা অবধিত্ব। অবধিত্ব, অবধিত্ব নিরূপক পতন নিরূপিত, পতন নিরূপিত। পতন নিরূপিত কে হয়েছে? দেখুন প্রথমের এই যে অংশটা আমরা করেছিলাম এটা কিন্তু বাদ পড়ে গেছে, তাই না? এটা বাদ পড়ে গেছে। এবার আমরা এইখানে এসেছি, দেখুন পতন নিরূপিত কে? আশ্রয়ত্ব না? পতন নিরূপিত আশ্রয়ত্বের তারপর পত্র হবে। হ্যাঁ, এখানে পুরো সম্বন্ধগুলো যোগ করতে হবে তো। পতন নিরূপিত আশ্রয়ত্বের আশ্রয় হবে পত্র, পতন নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় হবে পত্র। মানে সহজ কথায় বৃক্ষাবধিক পতন ক্রিয়ার আশ্রয় হলো পত্র, বৃক্ষাবধিক পতন ক্রিয়ার আশ্রয়, এই হলো সহজ কথা। কিন্তু এখানে পুরো প্রক্রিয়াটাকে লিখতে গেলে এটা পুরোটা লিখতে হবে। বৃক্ষনিষ্ঠ অবধিত্ব নিরূপক পতন নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় পত্রম। কারো কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন আছে? চিরঞ্জিত এই বাক্যটা লিখলে কি হবে? চিরঞ্জিত মার্ডি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। কি হবে বাক্যটা? বাক্যটা এরকম হবে, বৃক্ষনিষ্ঠ অবধিত্ব নিরূপকত্ব। নিরূপকত্ব হবে নিরূপক পতন নিরূপিত আশ্রয়ত্ব আশ্রয় পর্ণম পত্রম। ঠিক হয়েছে, বেশ। আমি ভাবলাম আজকে ষষ্ঠী সপ্তমী দুটোই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আজকে 5 দিনের ক্লাস ছিল, আজকে তো সে আরেকটা ক্লাস আমরা নেব পরের দিনে, একটু তাড়াতাড়ি পড়বো। ষষ্ঠী আর সপ্তমীর অর্থ করে সমাসের একটা জায়গা আছে, সমাসের জায়গাগুলোতে মানে সমাসবদ্ধ যে পদ সেখানে অ্যাকচুয়ালি শব্দবোধটা কেমন হয়, কার অর্থ কি দাঁড়ায়। কারণ সমাসটা তো অ্যাকচুয়ালি বাক্য, নৈয়ায়িকরা তো বাক্যে শক্তি স্বীকার করেন না, তারা পদে শক্তি আছে বলেন। তাহলে সেখানে কিভাবে কি অর্থ দাঁড়াবে সেটা আমরা একটু দেখবো। তাহলে ষষ্ঠী আর সপ্তমীর অর্থ দেখে সমাসের একটু অর্থ দেখে নেবো পরের দিনের ক্লাসটা শেষ করবো, ঠিক আছে? স্যার হ্যাঁ বলুন। স্যার বলছি ওই প্রথম থেকে তুমি আসতে পারিনি, যেটা লিখলেন ওই তৃতীয়টা একটু ওপেন করবেন, এটা তাহলে একটু স্ক্রিনশট মারতাম। আচ্ছা দেখি, তৃতীয় থাকো তাই তো, এইখানে আছে। হ্যাঁ স্যার আমিও একটু 5 মিনিট পরে জয়েন করেছিলাম, তো রাম ঘটং জানাতে যেটা প্রথম বলেছিলেন ওটা স্যার আমি শব্দবোধটা করেছি, একটু বলে দেবেন স্যার? হ্যাঁ বলুন বলুন, কি করেছেন? হ্যাঁ স্যার, ঘটনিষ্ঠ বিষয়ত্ব নিরূপক জ্ঞান নিরূপিত আশ্রয়তাশ্রয় রামহ। হ্যাঁ ঠিকই তো বলেছেন। হ্যাঁ ঠিক। অনুকূলত্ব একটা ওটা কি হবে স্যার? কোথায়? ওই জ্ঞানানুকূল হবে কি এটা? না, জ্ঞানানুকূল হবে না তো।
আমরা কৃতি যদি করতাম তাহলে জ্ঞানানুকূলক কৃতি করতে হতো, কিন্তু নৈয়ায়িকরা এমন বলেন না যে জ্ঞানের অনুকূল হয় কৃতি, এ কথা কিন্তু নৈয়ায়িকদের সিদ্ধান্ত নয়। সেই নৈয়ায়িকদের সিদ্ধান্ত একদম প্রথম দিনে পড়েছি আমরা, জ্ঞানজন্যা ভবেদ ইচ্ছা, ইচ্ছাজন্যা কৃতির ভবেদ। তার মানে জ্ঞান থেকে কৃতি জাত হয়, জ্ঞানের প্রতি কৃতি জনক হয় না। ঠিক আছে, এটা সিদ্ধান্ত নৈয়ায়িকদের। সেই কারণে এখানে আমরা কৃতিরূপ অর্থ না করে আশ্রয়ত্বরূপ অর্থ করেছি। তাই জন্য জ্ঞান নিরূপিত আশ্রয়ত্বম এরকম হবে, জ্ঞান নিরূপিত আশ্রয়ত্বম, তার আশ্রয় হবে। ঠিক আছে, ঠিক আছে। স্যার এই যে লাস্ট বাক্যটা পড়ালেন, এটা আরেকবার কি একটু দেখাবেন? হ্যাঁ, বাক্যটা যখনই করা হচ্ছে এটা আপনারা সেই মুহূর্তে কিন্তু খাতায় লিখবেন, ঠিক আছে? নিজেরা খাতায় না লিখলে কিন্তু মুশকিল। আর একটু উপরে মানে বাক্যটা একবার বৃক্ষাত, ওইটা মিস করেছি পাঠ্যান পাতাতে। স্যার এটা আমি একবার যেটা লিখেছি সেটা বলছি। বৃক্ষনিষ্ঠ অবধিত নিরূপক পতন নিরূপিত আশ্রয়াত্মাশ্রয় পত্র হোক। হ্যাঁ ঠিক আছে, ঠিক। স্যার আমার একটা একটু কনফিউশন হচ্ছে, মানে যেখানে এই লোকসনা করে আমাদের বার করতে হবে, সেখানে এক্সাক্ট কোন মিনিংটা নেওয়া হবে? এই যেরকম জ্ঞানের ক্ষেত্রে অন্য হয়ে যাচ্ছে, লক্ষণা করা হচ্ছে, সেইটা কিভাবে বুঝবো? এটা নিয়ে আমার একটুখানি কনফিউশন। এইটা ভাষা পরিচ্ছেদে আছে যে এইগুলো সব নির্ভর লক্ষণে বেশিরভাগ জায়গাতে আশ্রয়ত্ব অর্থ করতে। এটা কি করে বুঝবো? দেখুন কেন আশ্রয়ত্বই করছি। অ্যাকচুয়ালি এই যে পতন ক্রিয়া, ঠিক আছে, এই পতন ক্রিয়াটা এই বাক্যটার মধ্যে কি বলা হচ্ছে? বৃক্ষ থেকে পত্র পড়ছে, তাই তো? কে পড়ছে? পত্র পড়ছে। পতন ক্রিয়াটা কার মধ্যে রয়েছে? পতন ক্রিয়াটা কার মধ্যে রয়েছে? পত্রের মধ্যে। পত্রের মধ্যে রয়েছে। দেখুন পতনটা হলো ক্রিয়া, সে আছে কোথায়? পত্রের মধ্যে। আলটিমেটলি পতন ক্রিয়াটা গিয়ে কোথায় অন্বিত হবে? আলটিমেটলি পতন ক্রিয়াটা গিয়ে অন্বিত হবে পত্রে, তাই তো? আলটিমেটলি পতন ক্রিয়াটা গিয়ে অন্বিত হবে। এবার দেখুন পতন ক্রিয়াটা অন্বিত হবে গিয়ে পত্রে। পতন ক্রিয়া সেখানে কি আশ্রিত, আর পত্র হলো কি আশ্রয়, তাই না? পতন ক্রিয়া হলো আশ্রিত, পত্র হলো আশ্রয়। তাহলে এই পত্র যেহেতু আশ্রয়, তার মধ্যে কি ধর্ম থাকবে? আশ্রয়ত্ব ধর্ম থাকবে। পতন ক্রিয়া যেহেতু আশ্রিত, তাই তার মধ্যে আশ্রিতত্ব ধর্ম থাকবে। তাহলে পতন এবং পত্র এদের মধ্যে সম্বন্ধটা কি? আশ্রয় আশ্রয়ী ভাব সম্বন্ধ, তাই তো? পতন এবং পত্রের মধ্যে সম্বন্ধটা হলো আশ্রয় আশ্রয়ী ভাব সম্বন্ধ। সেই সম্বন্ধটাকে আমরা আশ্রিতত্বও লিখতে পারি, আশ্রয়ত্বও লিখতে পারি, ঠিক আছে? ওই জন্য এইখানে আশ্রয়ত্বের লক্ষণা করা হয়েছে। আমাদের অ্যাকচুয়াল অন্যয়টা কার সাথে? পতনের সাথে পত্রের, তাই তো? মাঝখানে এই তীরের অর্থ রয়েছে, এই তীরের দ্বারা পতনের সাথে পত্রে অন্যয় করা হচ্ছে। তার মানে এই যে কথা গল্পটা, তীরের যেটা অর্থ হবে সেটা অ্যাকচুয়ালি পতন আর পত্রের মধ্যে যে সম্বন্ধ, সেইটা পতন এবং পত্রের মধ্যে সম্বন্ধ আশ্রয় আশ্রয়ী ভাব সম্বন্ধ। সেই সম্বন্ধটাকে হয় আমরা আশ্রিতত্ব লিখতে পারি, নয়তো আশ্রয়ত্ব লিখতে পারি। আমরা এখানে আশ্রয়ত্ব লিখেছি কেন? কারণ পরে ওই আশ্রয়ত্বের অন্বয় যখন পত্রে করব, তখন যাতে আশ্রয়ত্ব সম্বন্ধে অন্বয় করতে পারি, এটার একটা কারণ আছে। কারণ ওই যে ধর্ম না, সেটা না, এখানে আমরা আশ্রিতত্ব করতে পারতাম। এখানে আশ্রিতত্ব করলে না, এইটা এই পত্রেতে গিয়ে অন্বিত হতো নিরূপকত্ব সম্বন্ধে, ঠিক আছে? এখানে যদি আমরা আশ্রিতত্ব সম্বন্ধ করতাম, তাহলে পতনের সাথে আশ্রিতত্বের অন্বয় হতো আশ্রিতত্ব সম্বন্ধে, আর আশ্রিতত্বের অন্বয় হতো পত্রেতে নিরূপকত্ব সম্বন্ধে। কিন্তু শেষে নিরূপকত্ব সম্বন্ধ থেকে যাচ্ছে। একটি নিয়ম আছে যে যখন এখানে ন যোগ থাকবে আর কি, তখন অভাব থাকবে। অভাবের ক্ষেত্রে একটা প্রতিযোগিতা বচ্ছেদক সম্বন্ধ হয়। একটি নিয়ম আছে যে ওই নিরূপকত্ব সম্বন্ধ তো আমাদের বৃত্তি নিয়ামক সম্বন্ধ নয়, আর বৃত্তি নিয়ামক সম্বন্ধ যেগুলো হয় না, সেগুলো কিন্তু প্রতিযোগিতার অবচ্ছেদক সম্বন্ধ হয় না। কিন্তু এখানে নিরূপকত্বকে যদি আমরা শেষে করি, এটা না একটু ডিটেলসে বললে তবে বুঝতে পারবেন ভালো করে। এখানে আশ্রিতত্বকে আমরা করতে পারতাম, কিন্তু আশ্রিতত্ব করলে এইখানে আশ্রয়ত্বের জায়গায় সম্বন্ধটা তাহলে তো নিরূপকত্ব সম্বন্ধ। কিন্তু ওই নিরূপকত্ব সম্বন্ধটা যেহেতু অভাবের প্রতিযোগিতা অবচ্ছেদক হয় না, সেক্ষেত্রে পরে এই বাক্যটাতে যদি ন থাকতো,
তাহলে এখানে অসুবিধা হয়ে যেত। সেই অসুবিধার কারণে এখানে নিরূপকত্ব সম্বন্ধকে যাতে না নিতে পারি, তাই জন্য এখানে আশ্রয়ত্ব অর্থ করতে হবে। আশ্রয়ত্ব অর্থ করলে এই সম্বন্ধটাও দাঁড়াবে আশ্রয়ত্ব। ঠিক আছে, এই জন্য ভাষা পরিচিতি ডিরেক্টলি একেবারে বলে দেওয়া হয়েছে যে এগুলো নিরূঢ় লক্ষণা। এখানে লক্ষণার দ্বারা আশ্রয়ত্বকে নিয়ে আসতে হবে, কিন্তু তার কারণ হচ্ছে এতখানি, এর ভেতরে অনেকটা কারণ রয়েছে। মোটামুটি বোঝা গেল কি? দরকার হলে মোটামুটি বুঝতে ব্যাপারটা বলে দেব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখি। থ্যাংক ইউ।